স্যার আসসালামু আলাইকুম। ইসলাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন? জি স্যার, ক্লাস শুরু করে দিতেন? না, শুরু করি নাই। হ্যাঁ, ক্লাসে ইয়েতে আছে কে? আপনি আছেন? হ্যাঁ, আমাকে কোর্স করেন নাই। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা ক্লাস স্টার্ট করতে পারি? আপনারা আমি একটা মেইল করছিলাম গতকালকে, ভুলে গেছি যে আপনাদের জি স্যার, পেয়েছি স্যার। হ্যাঁ, স্যার পেয়েছি। সরি, আমি আসলে ভুলে স্যার কোনো সমস্যা নেই স্যার, আপনি স্যার বলতে খুব ভুলে যাই। কাজের চাপে হোক, মানে কমপক্ষে মনে হয় যে 10 বার মনে করছি যে এই যে এখন দিব, একটু পরে আবার ভুলে দিই। স্যার অসুবিধা নাই স্যার। স্যার তাহলে আমরা শুরু করি। এটা কি আপনারা গ্রুপে দিয়ে দিচ্ছেন? স্যার এই যে আমি আপলোড করছি ইন দ্য মিন টাইম স্যার, আমি ডাউনলোড করার সময় সাথে সাথে ওই যে এখানে আরো কয়েকটা ডকুমেন্ট দিচ্ছি, ওইগুলো দিয়ে দেন। সবগুলোই জি স্যার। ফরম্যাট গুলো আর কি, লিনাক্সের ফরম্যাট, তারপর হলো আপনার রেজুলেশনের ফরম্যাট, এরকম বিভিন্ন। জাস্ট আপনার যদি এরকম পরীক্ষা আসে তাহলে আমরা এগুলো লিখি। স্যার রেজুলেশন এনটিএইচ বিএমসি মিটিং নোটিস, এনটিএইচ মিটিং, জি স্যার। বোর্ড মেমো, জি স্যার। স্যার এগুলো আমি স্যার এখনই গুগল ড্রাইভে আপলোড করে দিচ্ছি, যারা ডাউনলোড করার গুগল ড্রাইভ থেকে একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন, সবাই পারবেন। জি So my dear friends, now we will start our today's class. Good evening to everyone. We have completed our course, almost completed our course. Today we will discuss about the Company Act 1994 at a glance from the original act, the Act number 18 of 1994. আমরা যেটা আপনাদেরকে যেটা করবো আজকে মোটামুটি প্রায় শেষ ক্লাসই, কারণ তারপর আরেকটা ক্লাস করবো, সেটা আপনার সামারাইজ ক্লাস। সবগুলো চ্যাপ্টার আমরা দেখে দিব যে আমরা কোন কোন চ্যাপ্টার আমরা পড়াইছি, কোন কোন এগুলা, সেগুলো আমরা সামারি করবো। অনেক পার্টিসিপেন্ট অনেক কম, তারপর আমরা শুরু করতেছি।
before going to before going to my presentation, I want to know about previous class from your side. Have any questions about the previous class? Have you any query from the previous class? Okay, thank you. Previous class we have discussed up to definition of the act, like as insurance company, managing director, memorandum of institutions, articles, private company, public company, secretary, shares, etc. এখানে আমরা দেখবো এখানে পার্ট বাই পার্ট আছে, এখানে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5 এভাবে দেওয়া আছে। তাহলে আমাদের যে সেকেন্ড পার্ট হচ্ছে কনস্টিটিউশন এন্ড কর্পোরেশন। Constitution and incorporation. How a company will be constituted and how a company will be incorporated related to the constitution and incorporation provisions of Company Act are given under this part 2. So prohibition of partnership exceeding certain number. আমরা জানি যে এই নাম্বারের ক্ষেত্রে যেটা যে আমাদের পার্টনারশিপ পার্টনার কয়জন হতে পারবে সেক্ষেত্রে এখানে এই প্রভিশনে বলা আছে। আমরা এগুলো আসলে সবগুলো আমরা ডিটেলস যাব না, আমি যেগুলো হাইলাইট করছি সেগুলোতেই বেশি আসলে একটু দেখব। মেমোরেন্ডাম অফ কোম্পানি লিমিটেড বাই শেয়ার, এখন প্রভিশন রিলেটেড টু মেমোরেন্ডাম অফ কোম্পানির একটা কোম্পানি মেমোরেন্ডাম কি হবে, হ্যাঁ, দ্যাট ডিপেন্ডস আপন দ্য নেচার অফ দ্য কোম্পানি লিমিটেড বাই শেয়ার, one memorandum nature one type, another company limited by guarantee, unlimited company, etc. Those memorandum will be different, especially mainly the clause of the limited liability. For clause of the liability, memorandum will be different. In case of the company limited by shares, ক্ষেত্রে memorandum কি হবে? The memorandum shall state, memorandum স্পষ্ট লেখা থাকতে হবে, the name of the company with limited as the last word in its name, address of the registered office, object of the company, and except in the case of trading companies, the territory to which they extend. That the liability of the members limited. আসলে আমরা যখন পরবর্তীগুলো দেখবো সেখানে আমরা দেখবো যে এই যে প্রথম যে 1, 2, 3, হ্যাঁ, সেগুলো প্রায় সেম। নেম অফ দ্য কোম্পানি লিখতে হবে লিমিটেড, হ্যাঁ, আপনাদের লিমিটেড বাই গ্যারান্টি ক্ষেত্রে লিমিটেড বলতে হবে, the address of the registered office লাগবে, object of the company লাগবে, that the liability of the members limited, এটা হচ্ছে ডিফারেন্ট। যে লিমিটেড কোম্পানি বাই শেয়ারস এর ক্ষেত্রে লাইবিলিটিটা লিমিটেড, the amount of share capital which the company proposes to be registered and the divisions thereof into shares of a fixed amount. ঠিক আছে, শেয়ারের ক্যাপিটাল কত হবে, ফিক্সড অ্যামাউন্ট হবে, সেই কথাটা কোম্পানি লিমিটেড বাই শেয়ারস এর মেমোরেন্ডাম লিখতে হবে। এই লাস্টের যে 4 এবং 5 এটাই ডিফারেন্স হবে। Each subscriber of the memorandum shall take at least one share. এখানে মেমোরেন্ডামে যাদের নাম লিস্টে আসবে, কারা কারা এখানে কোম্পানির সাবস্ক্রাইবার, তাদের পক্ষে একটা করে at least share. Each subscriber shall write opposite to his name and the number of shares he takes. মানে প্রতিটা সাবস্ক্রাইবারের যে আলাদা আলাদা পেজ থাকে তার কয়টা শেয়ার আছে সেই কথাটা শেয়ার সংখ্যাটা লিখতে হবে। মেমোরেন্ডাম অফ কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি, তাহলে একটা আমরা পাইলাম মেমোরেন্ডাম লিমিটেড শেয়ারসের ক্ষেত্রে মেমোরেন্ডাম কিরকম হবে, লিমিটেড বাই শেয়ারসের ক্ষেত্রে উপরের বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম। দেন হচ্ছে লিমিটেড বাই গ্যারান্টির ক্ষেত্রে কি হবে, ঠিক সেম কন্ডিশন, দি নেম অফ দ্য কোম্পানি, আগেরটা যেটা ছিল এখানে তাই হবে, দি অ্যাড্রেস অফ দ্য রেজিস্টার্ড অফিস, ঠিক আছে, কারণ এটাও লিমিটেড,
ওটা হচ্ছে শেয়ার, সেখানে হলো গ্যারান্টি। অ্যাড্রেস অফ দ্য রেজিস্টার্ড অফিস লিখতেই হবে, অবজেক্ট অফ দ্য কোম্পানি লিখতে হবে, যে লাইবিলিটি অফ দ্য মেম্বার্স আর লিমিটেড, যেহেতু এটা লিমিটেড ওটা লিমিটেড, লিমিটেড লাইবিলিটি উল্লেখ করা আছে, কিন্তু সেখানে দেওয়া আছে শেয়ার ক্যাপিটাল, এখানে দেওয়া আছে 5 নম্বরটা ডিফারেন্স। That the member, each member undertakes to contribute to the assets of the company in excess, তার কতটুকু পর্যন্ত সে অ্যাসেটের ওভার, অর্থাৎ অ্যাসেটের কোম্পানি অ্যাসেটের উপরে সে কতটুকু পর্যন্ত সে গ্যারান্টি নিবে, সে লাইবিলিটি বহন করবে, সেই অ্যামাউন্টটা সে কি করবে, সে আন্ডারটেকিং দিবে। দিস ইজ কল কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি। ইফ দি কোম্পানি হ্যাজ এ শেয়ার ক্যাপিটাল, এখন মেমোরেন্ডাম লিমিটেড বাই গ্যারান্টির ক্ষেত্রে আমাদের যদি কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টির ক্ষেত্রে অনেক সময় কোম্পানি ক্যাপিটাল থাকে, শেয়ার ক্যাপিটাল থাকে, আবার অনেক সময় শেয়ার ক্যাপিটাল উইদাউট শেয়ার ক্যাপিটাল কোম্পানি ফর্ম করতে পারে। যদি উইদাউট শেয়ার ক্যাপিটাল থাকে তাহলে আমার এই কথাগুলো, এই ক্লজগুলো আসবে। যদি কোম্পানি উইদাউট শেয়ার ক্যাপিটাল হয় তাহলে এই বি ক্লজ থাকবে না। ইফ দি কোম্পানি হ্যাজ এ শেয়ার ক্যাপিটাল, দি মেমোরেন্ডাম shall state the amount of share capital which the company proposes to the registered and division of share of fixed amount। ওই যে উপরের লিমিটেড বাই শেয়ারের যেই কথাটা ছিল সেই কথাটা এখানেই আসবে। Each subscriber of the memorandum shall take at least one share. Each subscriber shall write opposite to the his name and number of shares. তাহলে আমরা দেখলাম যে মেমোরেন্ডাম অফ কোম্পানির ক্ষেত্রে আলাদা আলাদা হয়, কিসের ক্ষেত্রে, সবগুলোর ক্ষেত্রে, যেমন লিমিটেড বাই শেয়ার, লিমিটেড বাই গ্যারান্টি। এর মধ্যে কিছু থাকবে কি কমন ফিচার, কমন ক্যারেক্টারিস্টিক্স আছে, সেই কমন গুলো বাদ দিয়ে এক্সট্রা গুলো, আমরা কমন গুলো তো পড়বোই, সাথে এক্সট্রা যেগুলো সেটা ভালো করে খেয়াল রাখবো, আর বাকিটা কমনটা কমন লিখবো। মেমোরেন্ডাম লিমিট আনলিমিটেড কোম্পানির ক্ষেত্রে কি হবে, সেখানে বলা আছে এরকম কোম্পানি নাম, রেজিস্টার্ড অ্যাড্রেস, কোম্পানি অবজেক্ট, সেই কথাটা লেখা থাকবে, কিন্তু এখানে লেখা থাকবে যে কি, যে লিমিটেড যে কথাটা সেটা লেখা থাকবে না। হ্যাঁ, এই কথাটা এখানে বলা আছে লিমিটেড বাই শেয়ার। এরকম করে আমাদের অন্যান্য ক্ষেত্রেও আমরা এগুলা লিখবো। এখন হচ্ছে তাহলে আমরা মেমোরেন্ডাম কিভাবে লিখবো সেই কথাটা এই প্রভিশনের মাধ্যমে বলা আছে। দেন হচ্ছে অল্টারেশন অফ মেমোরেন্ডাম। কেউ যদি মেমোরেন্ডাম অল্টার করতে চায়, কোনো অর্গানাইজেশন যদি মেমোরেন্ডাম পরিবর্তন করতে চায় তাহলে কি হবে। সাবজেক্ট টু দ্য প্রভিশন অফ দিস অ্যাক্ট, a company may by special resolution alter the provisions of its memorandum with respect to the objects of the company so far as may be required to enable it। কি হবে, স্পেশাল রেজুলেশনের মাধ্যমে। তাহলে স্পেশাল রেজুলেশন কি, আপনাদের মধ্যে থেকে একটু দেখি শুনি কি বলছি। আমরা আগে বলছিলাম স্পেশাল রেজুলেশন বলতে কি বোঝায়, একদিন বলেন। প্রিভিয়াস ক্লাসে আমরা বলছি অর্ডিনারি রেজুলেশন, এক্সট্রা অর্ডিনারি রেজুলেশন, স্পেশাল রেজুলেশন। কারো খেয়াল আছে ডিফারেন্স বিটুইন এক্সট্রা অর্ডিনারি রেজুলেশন এন্ড স্পেশাল রেজুলেশন? বলেন। স্যার পারি না স্যার। পারেন, কেউ না কেউ তো পারতেই হবে। কেউ পারেন না? স্যার এটা বলেছিলেন স্যার, মানে যে 3/4%, মানে মোর দেন 3/4%, মানে এবং কি 21 ডেজ এর মানে একটা কি নাম ছিল ওটা, আর কি ভুলে গেছেন। হ্যাঁ ঠিক আছে, তারপর আপনি অনেক কিছু বলতে পারছেন। আরেকজন বলেন, দেখেন একজন বলে ফেলছে অর্ধেক, আর বাকিটা বলেন। স্পেশাল রেজুলেশন কাকে বলে? স্পেশাল রেজুলেশন হচ্ছে স্যার 3/4 অ্যাপ্রুভ হবে, তারপর হচ্ছে 21 দিনের নোটিশ দেওয়া লাগবে। 3/4 মেম্বারদের ভোট লাগবে। জি, আর 21 দিন আগে নোটিশ দেওয়া লাগবে। নোটিশটা লাগবে 21 দিন। রাইট, থ্যাংক ইউ। জি, তাহলে যদি 3/4 যদি হয় আর 21 দিনের পূর্বে যদি নোটিশ না দেয় তাহলে সেটাকে আমরা বলি এক্সট্রা অর্ডিনারি রেজুলেশন। আর জি জি, এক্সট্রা অর্ডিনারি পূর্বে দেয় নোটিশটা, হ্যাঁ, তাহলে আমরা বলবো সেটাকে স্পেশাল রেজুলেশন। ক্লিয়ার? জি, এক্সট্রা। তাহলে মেমোরেন্ডাম যদি অল্টার করতে হয় তাহলে আমাদের কি করতে হবে? স্পেশাল রেজুলেশন লাগবে। যদি কোম্পানি স্পেশাল রেজুলেশন পাস না করতে পারে তাহলে মেমোরেন্ডাম অল্টার করা যাবে না। ঠিক আছে স্যার? স্পেশাল আর এক্সট্রাঅর্ডিনারির মধ্যে পার্থক্যটা কি স্যার? পার্থক্য হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি হচ্ছে 3/4 ভোটিং হলেই এক্সট্রাঅর্ডিনারি। সেই ক্ষেত্রে আপনার 21 দিনের পূর্বে, 5 দিন পূর্বে, 2 দিন পূর্বে, কতদিন পূর্বে দিচ্ছেন সেটা এখানে বাইন্ডিংস নাই। ঠিক আছে? কিন্তু স্পেশাল রেজুলেশনের ক্ষেত্রে 21 ডেজ নোটিশ দিতে হবে বিফোর দা ভোটিং ডেট অর জেনারেল মিটিং।
আচ্ছা জি স্যার। হ্যাঁ। তাহলে আমরা একটু আগে আমরা যে আলোচনা করলাম একটা, সেটা হচ্ছে মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন। তাহলে কি হবে বলেন তো? মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন কি কি থাকবে? মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন কি থাকে? as per Company Act 1994, provision related to memorandum of company. এতক্ষণ কি বললাম? মেমোরেন্ডাম অফ কোম্পানি লিমিটেড বাই শেয়ার্স একটা বলেন, তারপরে গ্যারান্টি অটোমেটিক্যালি পারবেন। তাহলে লিমিটেড বাই শেয়ার্স এর ক্ষেত্রে বলেন। মেমোরেন্ডাম অফ কোম্পানি লিমিটেড বাই শেয়ার, সেই ক্ষেত্রে প্রভিশন গুলো হচ্ছে কোম্পানির নামের শেষে লিমিটেড কথাটি লেখা থাকতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে নেম অফ দ্য কোম্পানি, নেম অফ দ্য কোম্পানি উইথ লিমিটেড, এই কথাটা সহ কোম্পানি নাম লেখা থাকবে। রাইট। তারপরে অ্যাড্রেস থাকবে, রেজিস্টার অফিসের অ্যাড্রেস থাকবে। তারপরে উদ্দেশ্য, মেইন উদ্দেশ্যটা কি? রাইট, হ্যাঁ, অবজেক্ট অফ দ্য কোম্পানি। রাইট। Then liability of the তারপরে company liability limited. ফর মেম্বারদের Liability clause. এই লাইবিলিটি ক্লজে এই লিমিটেড লাইবিলিটি অফ দ্য কোম্পানি মেম্বারস হচ্ছে যেটা লিমিটেড, সেটা শুধু লিমিটেড কোম্পানির ক্ষেত্রে থাকবে, সেটা শেয়ারস হোক আর গ্যারান্টি হোক। যদি কোম্পানিটা লিমিটেড হয় তাহলে লাইবিলিটি অফ দ্য মেম্বারস ইজ লিমিটেড, এতটুকু পর্যন্ত যে কোনো লিমিটেড কোম্পানির জন্য থাকবে। রাইট। তারপরে এরপরে হচ্ছে স্যার অ্যামাউন্ট, শেয়ারের অ্যামাউন্টটা, এবং যারা যদি এটা শেয়ার হয়, লিমিটেড বাই শেয়ারস হয়, তাহলে শেয়ার ক্যাপিটাল থাকবে। একটা শেয়ারের, আর গ্যারান্টি হলে সেক্ষেত্রে আরেকটা ক্লজ থাকবে, শেয়ারের কথাটা উল্লেখ থাকবে। হ্যাঁ, ঠিক আছে। ওনাদের একটা করে এখানে আপনি মেমোরেন্ডামে যাদের নাম সাবস্ক্রাইবার করবেন তাদের নামের পিছনে অবশ্যই একটা শেয়ার থাকতে হবে, না থাকলে তো সে সাবস্ক্রাইব কি করবে? ঠিক আছে। At least one share. এবং যতজন সাবস্ক্রাইবার নাম থাকবে তার নামের পাশেই আপনার তার কয়টা তার নামের এগেইনস্টে কয়টা শেয়ার আছে সে কথাটা লিখে দিতে হবে। Allotted share. ওকে, থ্যাংক ইউ। তাহলে এটা হচ্ছে লিমিটেড বাই শেয়ারস এর ক্ষেত্রে। Share. গ্যারান্টির ক্ষেত্রে কি হবে? ওই যে শেয়ার অ্যামাউন্টের যেটা সেখানে হবে সে কতটুকু পর্যন্ত সে গ্যারান্টি নিবে। যদি কোম্পানি কি হয়ে যায়, ওয়ান্ড আপ হয়ে যায়, ঠিক আছে, কোম্পানি যদি লিকুইডেশনে যায়, তখন সেক্ষেত্রে সে কতটুকু পর্যন্ত সে লাইবিলিটি বহন করবে সেই কথাটা সে একটা আন্ডারটেক দিতে হবে। এবং সাথে সাথে লিমিটেড বাই গ্যারান্টি অনেক সময় থাকে হচ্ছে সেখানে শেয়ার ক্যাপিটালও থাকে, আবার অনেক সময় উইথাউট ক্যাপিটালে থাকে। যদি ক্যাপিটালে থাকে তাহলে ক্যাপিটালের জন্য এই নিচের তিনটা ক্লজ আবার অ্যাড হবে, যে ঠিক আগেরটার মতো প্রতিজনের কয়টা করে শেয়ার থাকে সে কথাটা থাকবে, এবং সাবস্ক্রাইবারের কমপক্ষে একটা শেয়ার থাকবে, এবং শেয়ারের প্রতি নামের পাশে কি করবে, তার শেয়ার সংখ্যাটা উল্লেখ থাকবে। এই হলো আমাদের মেমোরেন্ডাম অফ কোম্পানি লিমিটেড বাই শেয়ারস এন্ড লিমিটেড বাই গ্যারান্টি। ঠিক আছে। ঠিক এইরকম আনলিমিটেড কোম্পানির ক্ষেত্রে আপনি আপনার মতো যে যে কথাগুলো এখানে আসছে সেখানে আমরা প্রথম তিনটা কথা আমরা অবশ্যই লিখবো, তার পরবর্তীতে এটা আনলিমিটেড থাকবে। হ্যাঁ, এইভাবে আমাদের ওই যে লিমিটেড কথাটা থাকবে না, প্রথমে নিয়মিত কোম্পানি থাকবে, রেজিস্টার্ড অফিস থাকবে, ঠিক আছে, এই কথাগুলো আমাদের অবজেক্ট থাকবে, এগুলো আমরা লিখবো। ঠিক আছে। মেমোরেন্ডাম সম্পর্কে প্রভিশন আসলে আমাদের আর সমস্যা হবে না ইনশাআল্লাহ। নেক্সট আমরা বলছিলাম যে অল্টারেশন অফ মেমোরেন্ডাম। মেমোরেন্ডাম অল্টার করার বা পদ্ধতিটা কি, প্রভিশনটা কি? প্রভিশন রিলেটেড উইথ অল্টারেশন অফ মেমোরেন্ডাম। প্রভিশন রিলেটেড উইথ অল্টারেশন অফ মেমোরেন্ডাম। Subject to the provisions of this Act, a company may, by special resolution, alter the provisions of its memorandum with respect to the objects of the company. কোম্পানির প্রয়োজনের সাথে, কোম্পানির উদ্দেশ্যের সাথে কোম্পানি কি করতে পারে, তার মেমোরেন্ডাম কোনো প্রভিশন চেঞ্জ করতে পারে। সেই ক্ষেত্রে কি করবে, তার স্পেশাল রেজলিউশনের মাধ্যমে এটা করতে হবে। So far as may be required to enable it to carry on its business more economically or more efficiently. মেমোরেন্ডাম অল্টারের উদ্দেশ্য একটাই হবে, সেটা মেন উদ্দেশ্য হতে হবে সেটা কি করার জন্য, ইকোনমিক্যালি এর সাথে মোর এফিশিয়েন্টলি সে বিজনেস করার জন্য, অথবা তার অর্থনীতির সাথে আরো ভালোভাবে বিজনেস করার জন্য। টু অ্যাটেইন ইটস মেইন পারপাসেস বাই দ্য নিউ অর ইমপ্রুভিং। ঠিক আছে, সেটা তার পারপাস যে উদ্দেশ্যটা সেটা আরো ভালোভাবে করার জন্য। টু এনলার্জ অর চেঞ্জ দ্য লোকাল এরিয়া অফ ইটস অপারেশন, অপারেশনাল যে এরিয়াটা সেটা যদি চেঞ্জ করতে চায়, অথবা তার ব্যবসা যদি কি করতে হয়, বড় হয় আরো। To carry on some business which under the existing circumstances may conveniently or advantageously be combined with the business of the company, or to restrict or abandon any of the objects specified in the memorandum
or to sell or dispose of the whole or any part of the undertaking of the company to amalgamate with any other company or body of person. So alteration, এই যে যে নিজের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যগুলোর কারণে সে মেমোরেন্ডাম স্পেশাল রেজুলেশনের মাধ্যমে চেঞ্জ করতে পারে। The alteration shall not take effect until and except in so far it is confirmed by the court on petition. ঠিক আছে, কোম্পানির যদি কোনো পিটিশন থাকে তাহলে সেটা কনফার্ম করা ছাড়া, হ্যাঁ, কোর্টের মাধ্যমে ছাড়া সেইটা মেমোরেন্ডাম অল্টার করতে পারবে না। Before confirming the alteration, the court must be satisfied. Alteration যদি মেমোরেন্ডাম করি তাহলে কোর্ট অবশ্যই এটা স্যাটিসফাইড হতে হবে that sufficient notice has been given to every holder of debenture of the company and to any person or class of person whose interest will in the option of the court may affected by the alteration. And that with respect to every creditor who in the opinion of the court is entitled to object or who signifies the objections in manner the direction of the court either on consent of the alteration has been obtained or that or claim has been discharged or confirmed. মানে যদি কনফার্মিং দ্য অল্টারেশন কোর্ট মাস্ট বি স্যাটিসফাইড, যদি কোর্ট অবশ্যই এই পয়েন্টগুলো তার স্যাটিসফাইড হতে হবে, প্রোভাইডেড দ্যাট কোর্ট মে ইন দ্য কেস অফ এনি পার্সন অর ক্লাস or special reason dispenses with the notice required by this section. ঠিক আছে, তাহলে এই হলো আপনার যদি অল্টারেশনের জন্য মেমোরেন্ডাম অল্টারেশনের জন্য প্রসিডিউরটা। স্পেশাল রেজুলেশন হতে পারে এই কারণে। তারপর দিস অল্টারেশন শ্যাল নট টেক ইফেক্ট, অল্টারেশন কখনই ইফেক্ট হবে না আনটিল, যতক্ষণ পর্যন্ত এন্ড এক্সেপ্ট ইন সো ফার it is confirmed by the court on petition. কোর্টের মাধ্যমে এটা কনফার্ম করা ছাড়া সেটা কি হবে না, ইফেক্টিভ হবে না, ইফেক্ট হবে। কোর্টের ক্ষেত্রে অল্টারেশনের ক্ষেত্রে কোর্ট কখন স্যাটিসফাই হবে, কখন এই পন্থাগুলো যদি হয় তাহলে কোর্ট কি হবে, স্যাটিসফাই হবে। পাওয়ার অফ কোর্ট when confirming alteration, অল্টারেশনের ক্ষেত্রে কোর্টের কি পাওয়ার থাকে, the court may make an order confirming the alteration either wholly or in part or on such terms and conditions as it thinks fit and make such order as to cost as it thinks proper. ঠিক আছে, এই হলো আমাদের অল্টারেশনের কথাবার্তা। এখানে আরো আছে অল্টারেশনের প্রসিডিউর অন কনফার্মেশন অফ দ্য অল্টারেশন, অল্টারেশনের প্রসিডিউরটা কি, হ্যাঁ, তারপর হচ্ছে আর্টিকেলস রেজিস্ট্রেশন। আর্টিকেলস রেজিস্ট্রেশন কি হবে, a company limited by guarantee unlimited company shall and the company limited by shares may have an article registration share in provision shall be made. আমরা আর্টিকেল রেজিস্ট্রেশন সম্পর্কে আমরা জানি যে কোম্পানি পরিচালনার জন্য যে যে কথাগুলো থাকে, মানে যেভাবে করা দরকার সেটাই কি করা থাকে, আর্টিকেল রেজিস্ট্রেশনে লিপিবদ্ধ করা থাকে। ফর্ম এন্ড সিগনেচার অফ আর্টিকেলস, আর্টিকেলস কি রকম হবে, ফর্ম কি রকম হবে এবং সিগনেচার থাকবে কিনা। আর্টিকেল শ্যাল বি প্রিন্টেড, আর্টিকেল অবশ্যই কি হতে হবে, প্রিন্টেড হতে হবে। আর্টিকেল শ্যাল বি ডিভাইডেড ইনটু প্যারাগ্রাফস নাম্বার কনসিকিউটিভলি, আর্টিকেলস এরকম করে আপনার বিভিন্ন হয়তো প্যারা অনুযায়ী আপনার করতে হবে, কনসিকুয়েন্স রাখতে হবে। আর্টিকেল শ্যাল বি সাইন বাই ইচ সাবস্ক্রাইবার অফ দ্য মেমোরেন্ডাম who shall add his address and description in the presence of at least two witnesses who shall attest the signature. আর্টিকেল অবশ্যই কি করতে হবে, আপনার মেমোরেন্ডামে যারা সাবস্ক্রাইবার তারা সাইন করতে হবে। who shall add his address, সে তার অ্যাড্রেস এবং ডিসক্রিপশন সেগুলা এখানে লিখবে, অ্যাড্রেস করবে এবং এটাতে সাক্ষী থাকবে, দুইজন কমপক্ষে দুজন সাক্ষী থাকবে যারা এগুলা অ্যাটাচ করবে যে হ্যাঁ যে তাদের সিগনেচার। অল্টারেশন অফ আর্টিকেলস বাই স্পেশাল রেগুলেশন, এখন আর্টিকেলস চেঞ্জ করতে হলে স্পেশাল রেগুলেশন আছে, ঠিক আছে। সাবজেক্ট টু দ্য প্রভিশনস অফ দিস অ্যাক্ট এন্ড টু দি কন্ডিশনস কন্টেইনড ইন ইটস মেমোরেন্ডাম, এ কোম্পানি may by special resolution alter, exclude from or add to its articles, and any alteration, exclusion, and addition to made shall be as valid if the originally contained in the articles and be subject to like manner to alteration, exclusion, or addition by special regulation. আর্টিকেলস যখন আপনি চেঞ্জ করবেন সেক্ষেত্রে আপনার কোর্টের কোনো কনফার্মেশনের দরকার নেই, আর্টিকেলস আপনি স্পেশাল রেজুলেশনের মাধ্যমে আর্টিকেল চেঞ্জ করা যায়। কিন্তু মেমোরেন্ডাম অফ রেজিস্ট্রেশন যদি মেমোরেন্ডাম অফ কোম্পানি যদি চেঞ্জ করতে চান তাহলে আপনি স্পেশাল রেজুলেশনের মাধ্যমে এই গ্রাউন্ড গুলা হচ্ছে এই নিম্নের কতগুলো গ্রাউন্ড আমরা বললাম সেই গ্রাউন্ডে আপনি করতে পারবেন। সেক্ষেত্রে আবার কোর্টে কি করতে হবে, কনফার্মেশন দিতে হবে।
রেজিস্ট্রেশন অফ মেমোরেন্ডাম এন্ড আর্টিকেলস এবং মেমোরেন্ডাম কিভাবে রেজিস্ট্রেশন করবে। The memorandum and articles if any shall be filed with the registrar who, if satisfied that the requirements of this act shall have been complied with, shall retain and register them within 30 days from the date of their receipt, and in the event of refusal he shall communicate the grounds within the 10 days after the period of the company। অর্থাৎ মেমোরেন্ডাম আর্টিকেলস রেজিস্ট্রেশন কিভাবে করবেন সে প্রসিদ্ধ বলছে আর কি, যে এখানে আপনি যখন মেমোরেন্ডাম আর্টিকেলস এর জন্য রেজিস্ট্রারের অফিসে যখন আপনি সাবমিট করবেন, রেজিস্ট্রার যদি স্যাটিসফাইড হয় তাহলে হি উইল কমপ্লাই উইথ রিটেইন, সেটা রাখবে এবং রেজিস্ট্রার উইথিন 30 ডেজ 30 দিনের ভিতরে সেটা রেজিস্ট্রি করে দিবে, হ্যাঁ, যে তারিখ থেকে সেটা রিসিভ করছে। এবং যদি সে যদি রিফিউজ করে তাহলে তাকে 10 দিনের ভিতরে, হ্যাঁ, তাকে এই কোন গ্রাউন্ডে সে রিফিউজ করলো সেটা উল্লেখ করে তাকে জানায়, কোম্পানিকে জানিয়ে দিবে। Any person on being aggrieved by a refusal of the registrar and the subsection 1 may make an appeal to the government within 30 days of the receipt of the refusal order। ঠিক আছে, এই কথাগুলো হচ্ছে রেজিস্ট্রেশন প্রসিডিউর আর কি, মেমোরেন্ডাম আর্টিকেলস, এগুলো আপনারা দেখবেন। আমার আশা ছিল যে আপনারা দেখে আসবেন, আমাকে কোশ্চেন করুন, আমি ওই পয়েন্টে চলে যাব। রেজিস্টার অফ মেম্বারদের কিভাবে রেজিস্টার আপনি করবেন। ইচ কোম্পানি শ্যাল কিপ ইন ওয়ান এন্ড মোর বুকস অফ রেজিস্টার অফ ইচ মেম্বার। প্রত্যেক কোম্পানিতেই তাদের মেম্বারদের একটা অথবা একের অধিক তাদের কি থাকবে, রেজিস্টার থাকবে, রেজিস্টার বুক থাকবে তাদের মেম্বারদের। এন্ড এন্টার দেয়ার ইন দ্য ফলোইং পার্টিকুলার, মেম্বারদের রেজিস্টারে কি কি জিনিস থাকবে, দি নেম এন্ড অ্যাড্রেস এন্ড দ্য অকুপেশনস ইফ এনি অফ দ্য মেম্বার্স। ইন দ্য কেস অফ এ কোম্পানি হ্যাভিং এ শেয়ার ক্যাপিটাল, a statement of the shares held by each member, distinguishing each share by its number and of the amount paid and agreed with the considered as paid on the shares of each member, the date at which each person was entered in the register as a member, the date at which any person ceased to be a member। ঠিক আছে, তাহলে রেজিস্টার অফ দ্য মেম্বার্স মেনটেন করতে হবে, সেখানে কি পয়েন্টগুলো থাকবে সেই পয়েন্টগুলো এখানে বলা আছে। আমরা এতক্ষণ আমরা যা বলছি তার মধ্যে কি আমরা কি জানলাম, আমরা কি কি আলোচনা করছি একজন বলেন। প্রথমে আমরা বলছি যে মেমোরেন্ডাম অফ রেজিস্ট্রেশন, আর্টিকেলস অফ রেজিস্ট্রেশন কোম্পানি লিমিটেড বাই শেয়ার, লিমিটেড বাই গ্যারান্টির ক্ষেত্রে। তারপর হচ্ছে আমরা বলছি যে অল্টারনেশন অফ মেমোরেন্ডাম অল্টারনেশন সম্পর্কে কি কি বলছি একটু বলেন। বলেন। Alternation of memorandum. Subject to the provision of this act, the company may, by a special resolution, alter the provision of its memorandum with respect to the object of the company, so far as may be regard to enable it। হ্যাঁ, আপনার মেইন কথাটা বলেন, মানে এখান থেকে আমরা কি বুঝলাম, এইখানে অল্টারনেশন অফ মেমোরেন্ডাম কি মেইন পয়েন্টগুলো বলেন, সবগুলা না পড়ে বলেন কি কি বলছেন। স্যার, স্পেশাল রেজুলেশনের মাধ্যমে আমাদেরকে মেমোরেন্ডামের অল্টারনেটিভটা করতে হবে, আর সেটার জন্য প্রথমত আমাদেরকে আপনার বিজনেস মোর ইকোনমিক্যালি অর মোর এফিশিয়েন্টলি এটার জন্য করতে হবে। তারপরে অ্যাটেন্ড ইট মিনস পারপোজ বাই নিউ অর ইমপ্রুভ মিনস, মানে হচ্ছে আমাদের কোনো মানে কেন আমরা করব সেই উদ্দেশ্যগুলো স্পেসিফিক এখানে বলা আছে, যে এই গ্রাউন্ডে আমরা কি করতে পারবো, এটা অল্টারেশন করতে পারবো এবং সেটা স্পেশাল রেজুলেশনে পাস করতে পারবো হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে 2 নম্বর পয়েন্টে কি বলছে, মেইন পারপোজ, উদ্দেশ্য
উদ্দেশ্য পরিবর্তন করা বা নতুন কোন উদ্দেশ্য যোগ করার কারণে। যোগ করার জন্য বলছে স্যার। এরপর আপনার লোকাল এরিয়াটাকে যদি আরো বড় করতে চাই বা চেঞ্জ করতে চাই, এটার জন্য করতে হবে। না, আমরা তো পয়েন্ট সাবসেকশন সেকশন 12 এর সাবসেকশন 1 এরটা আমরা শেষ করলাম, আমরা বিভিন্নগুলো বললাম। 2 কি বলছে, the alteration shall not take effect until and except in so far it is confirmed by the court on petition। ঠিক আছে, সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে আমাদের কোর্টের পারমিশন ছাড়া এটা কোর্টের পিটিশন ছাড়া, এটা কনফার্ম করা ছাড়া এটা কি হবে না, অল্টারেশন করা যাবে না। ইফেক্ট হবে না। হ্যাঁ, তারপর থার্ড পয়েন্ট কি বলছে, এবং কোড সেটাতে স্যাটিসফাইড থাকতে হবে। স্যাটিসফাইড হতে হবে। কি কি স্যাটিসফাইড হবে, যে কারো কোনো যেন কোনো ক্ষতি হচ্ছে না, কোনো যাদের যা স্বার্থ আছে তাদের কোনো সমস্যা হচ্ছে না। হ্যাঁ, যারা ক্রেডিটর আছেন, ডেটর আছেন, না অন্যান্য স্টেক হোল্ডার যারা আছেন, তাদেরও কোনো কি হচ্ছে না, স্বার্থের কোনো হানি হচ্ছে না। এই ব্যাপারে কোর্ট যদি স্যাটিসফাইড হয় তখনই কি করবে, কোর্ট এখানে কনফার্ম করবে। ওকে, এর হচ্ছে অল্টারেশন অফ মেমোরেন্ডাম প্রসিডিউর। হ্যাঁ, তার পরবর্তীতে আমরা চলে গেছি যে আর্টিকেলস কি রকম হবে। এটা প্রিন্টেড ফর্ম অফ আর্টিকেল, এটা কি হবে, ফর্ম কি রকম, আর্টিকেল শ্যাল বি প্রিন্টেড আর্টিকেল শ্যাল বি ডিভাইডেড ইনটু প্যারাগ্রাফ আর নাম্বার অফ কনসিকিউশন থাকতে হবে। আপনি যখন ব্যাংক সম্পর্কে কথা বলবেন, ও আর্টিকেলসে ব্যাংক পরিচালনা কারা করবে, কিভাবে করবে, কোন ব্যাংকে আপনি অ্যাকাউন্ট করবেন, সেই কথাগুলো আর্টিকেলসে লেখা থাকতে হবে। আপনি যখন ফাইন্যান্স রিলেটেড কথা বলবেন, ফাইন্যান্স কিভাবে আসবে, কোথায় থেকে আসবে, হ্যাঁ, আপনি ডেট ফাইন্যান্স আসবে, ডেট ফাইন্যান্স আপনি কিভাবে করবেন, এই কথাগুলো কনসিকিউটিভ থাকতে হবে। আপনি প্রথমে একবার লিখলাম যে আমি ব্যাংকের কথা লিখছি, এখানে ঢুকে দিচ্ছি হচ্ছে আপনি শেয়ার হোল্ডারের কথা, তারপরে আবার গেলাম যে ব্যাংক কোথায় থেকে ফাইন্যান্স করবে, এরকম হবে না, এটা কনসিকিউটিভ থাকতে হবে। হ্যাঁ, নেক্সট বলছে আর্টিকেল শ্যাল বি সাইন বাই ইচ সাবস্ক্রাইবার অফ দ্য মেমোরেন্ডাম। যাদের সাবস্ক্রাইবার হিসেবে নাম গেছে সবাই কি করতে হবে, আর্টিকেলসে সাইন করতে হবে। কমপক্ষে দুইজন সাক্ষী সম্মুখে তাদের অ্যাড্রেস এবং সাইন এবং এগুলো ডেসক্রিপশন লিখবে। দেন বলছি আমরা অল্টারেশন আর্টিকেলস আমরা কিভাবে অল্টারেশন করতে পারি। অল্টারেশন করতে শুধু একটু পার্থক্য হচ্ছে যে এখানে স্যার কোর্টের মাধ্যমে পিটিশন নেওয়া লাগে না, এখানে শুধু হচ্ছে স্পেশাল রেজুলেশন, রেজুলেশনের মাধ্যমে কোর্টের মাধ্যমে পিটিশন নেওয়া লাগবে না, শুধু স্পেশাল রেজুলেশনের মাধ্যমে হয়ে করবে। তবে এখানে হচ্ছে যে মেমোরেন্ডামে যা আছে সে অনুযায়ী আর্টিকেলসটা থাকবে, মেমোরেন্ডামের কন্ট্রারি যেন কোনো কিছু না হয়। ক্লিয়ার, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। দেন আমরা বলছি রেজিস্ট্রেশন অফ মেমোরেন্ডাম আর্টিকেলস এবং মেমোরেন্ডাম আমরা রেজিস্ট্রেশন কিভাবে করব সেই কথাটা আমরা এখানে বলছি। হ্যাঁ, আপনি যখন সাবমিট করবেন 30 দিনের ভিতরেই ফ্রম দ্য রিসিপ্ট, ডেট অফ দ্য রিসিপ্টের 30 দিনের ভিতরে আপনার এটা আপনার রেজিস্ট্রার সেখানে আপনি স্যাটিসফাইড হলে সেটা আপনার গ্রহণ করবে, আর যদি না হয় তাহলে হ্যাঁ আপনাকে 10 দিনের ভিতরে আপনার সাথে কমিউনিকেট করবে কোন গ্রাউন্ডে এটা আপনাকে রিফিউজ করতেছে। ঠিক আছে, তারপর বলা হয়েছে যে কথাগুলো আপিল করবে গভর্নমেন্টের এই 30 ডেজের ভিতরে। আপনি রিফিউজ করার পরে আবার 30 ডেজ আপনি আপিল করতে পারেন, ট্রেজারি চালানোর মাধ্যমে ফি দিবেন, এই কথাগুলো এখানে বলা আছে। নেক্সট আমরা বলছি রেজিস্টার অফ মেম্বারদের একটা রেজিস্টার মেনটেন করতে হবে। ঠিক আছে, এখানে মেম্বারদের ডিটেলস লিখতে হবে, অ্যাড্রেস, তাদের শেয়ার কত, কোন শেয়ার মেম্বার মারা গেছে, তাদের মারা যাওয়ার পরে কোন মেম্বার এন্টার করছে কিনা, এই কথাগুলো অর্থাৎ ডিটেলস মেম্বার সম্পর্কে যত ডিটেলস আছে সেই কথাগুলো সবগুলোই এখানে লিখতে হবে। এটা দেখলে আপনার পারবেন। এরকম আসলে পয়েন্টগুলো সবগুলো পয়েন্ট করতে পারলে ভালো হতো, কিন্তু এগুলো করা যাবে না, সময় লাগে। স্যার, হ্যাঁ বলেন। জি, আর্টিকেল চেঞ্জ করার পর পিটিশন করা লাগবে না, ঠিক আছে, তবে কিন্তু আরজিএসটি কি সাবমিট করা লাগবে না? এটা আরজিএসটি তো দিবেনই, অবশ্যই দিবেন। আরজিএসটি তো আপনি চেঞ্জ করার পরে হ্যাঁ চেঞ্জ করার পরে সেটা তো অবশ্যই দিবেন। আরজিএসটির আর অনুমোদন লাগবে না, এটা কোর্টের কথা বলছি, কোর্টের পারমিশন লাগতেছে না এখানে। আচ্ছা আচ্ছা, অনুমোদন লাগবে। হ্যাঁ, কোর্টের তো আপনার আরজিএসটি তো দিবেনই, যেহেতু আপনার আর্টিকেলস মেমোরেন্ডামের আপনার সপ্তাহিত কপি লাগে, তাহলে আপনার যখন এটা চেঞ্জ হয়েছে সেটারও সপ্তাহিত কপি আপনার কাছে রাখতে হবে।
দেন আমরা এখানে বলছি রিডাকশন অফ শেয়ার ক্যাপিটাল। আমরা আমাদের স্লাইডে আমরা পাওয়ার পয়েন্টে আমরা এটা আলোচনা করছি, ভালোভাবে আলোচনা করছি কোম্পানির শেয়ার ক্যাপিটাল কিভাবে রিডাকশন করা যায়। শেয়ার ক্যাপিটাল আপনি ইনক্রিজ করতে কোনো খুব বেশি ব্যাক পাইতে হয় না, খুব কিছু সমস্যা না, কিন্তু শেয়ার ক্যাপিটাল যখন রিডাকশন করবেন সেখানে অনেক রুলস রেগুলেশন আছে। রিডাকশন অন পারচেজ বাই কোম্পানি আর লোন বাই কোম্পানি ফর পারচেজ অফ ইস শেয়ার। কোম্পানি যখন শেয়ার কোনো তার নিজের শেয়ারকে যখন পারচেজ করবে অথবা তার মানে কোম্পানি যখন রিডাকশন করবে সেক্ষেত্রে কি চার্জ করবে। No company limited by shares shall have power to buy its own shares or others the shares of public company of which it is a subsidiary company. কোনো কোম্পানি কি করতে পারবে না, লিমিটেড বাই শেয়ারস এর কোম্পানির ক্ষেত্রে কোনো কোম্পানির কোনো শক্তি নেই, পাওয়ার নেই যে তারা শেয়ার বাই করার, হ্যাঁ, অথবা তার যে সাবসিডিয়ারি কোম্পানি থাকে সেই সাবসিডিয়ারি কোম্পানির শেয়ার তারা কি করতে পারবে না, বাই করবে না, করতে পারবে না। No company limited by shares other than private company or a subsidiary company of a public company shall give either directly or indirectly and either by means of a loan guarantee or provision of security or otherwise any financial assistance for the purpose of or in connection with the purchase made or to be made by any person by any shares in the company. অথবা কোন কোম্পানি কি করতে পারবে না, একটা নিজে বাইরে করতে পারবে না, আবার কোনো লোন দিবে, গ্যারান্টি দিয়ে যে আমি লোন গ্যারান্টি দিলাম, এই করলাম এর মাধ্যমে শেয়ারগুলো কিনে নিবে, সেই ক্ষেত্রেও কি কোনো কোম্পানি করতে পারবে না। এই কোম্পানি অ্যাক্ট উইথ দ্য কন্ট্রাভেনশন অফ দিস অ্যাক্ট সেকশন, এই সেকশনে যদি কেউ কোনো কন্ট্রাভেনশন করে তাহলে, হ্যাঁ, আর এফডি অফিসার, শুধু কোম্পানি না, অফিসারও যে এটাতে সংশ্লিষ্ট থাকে, হ্যাঁ, হুই নোয়িংলি অ্যান্ড উইলফুলি ইন ডিফল্টস উই শ্যাল বি লাইবল টু এ ফাইন নট exceeding 5,000 টাকা, 5,000 টাকা তার ফাইন করবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আপনার রিডাকশন অফ শেয়ার ক্যাপিটাল ক্ষেত্রে আপনার রেস্ট্রিকশন পারচেজ অফ কোম্পানি অর লোন বাই কোম্পানি অফ পারচেজ অফ ইটস ওন শেয়ার এর ক্ষেত্রে প্রভিশন এই নিয়ে 3টা সেকশন দেওয়া, সাবসেকশন দেওয়া আছে 4টা। দেন বলা আছে যে রিডাকশন অফ শেয়ার ক্যাপিটালের ক্ষেত্রে আরেকটা বলা আছে সাবজেক্ট টু কনফার্মেশন বাই দ্য কোর্ট। রিডাকশন আপনি করতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনি কোর্টে দ্বারস্থ হতে হবে। কোম্পানি যদি শেয়ার ক্যাপিটাল রিডাকশন করতে চায় তাহলে কোম্পানি কোর্টের কাছে যেতে হবে। A company limited by shares if so authorized by its articles may be special resolution, এখানেও তার স্পেশাল রেজুলেশন লাগবে, তারপরে কোর্টে যেতে হবে, হ্যাঁ, মে বি স্পেশাল রেজুলেশন সাবজেক্ট টু কনফার্মিং বাই দ্য কোর্ট, প্রথমে কোর্ট থেকে আপনি কনফার্ম করতে হবে, হ্যাঁ, কনফার্মিং বাই দ্য কোর্ট if so authorized by its articles may be special resolution reduce its share capital in any way, and in particular the company may as part of its the general power extinguish or reduce the liability on any of its shares in respect of share capital not paid up. যে পরিমাণ শেয়ার ক্যাপিটাল পেড আপ হয় নাই সেই পরিমাণ শেয়ার ক্যাপিটাল তারা কি করতে পারে, কমিয়ে দিতে পারে অথবা সেটা বাতিল করে দিতে পারে, কিন্তু সেটা সাবজেক্ট টু কনফার্মেশন বাই দ্য কোর্ট, either with or without extinguishing or reducing liability on any of its shares, cancel any paid up share capital which is lost or presented by বা সেগুলো কমিয়ে ফেলতে পারবে। Either with or without extinguishing or reducing liability on in any of its shares, pay off any paid up share capital which is in excess of the wants of the company. So far as is necessary, alter this memorandum by reducing the amount of its share capital and of its shares accordingly. এবং প্রয়োজনে পড়তে কি হবে, আপনার মেমোরেন্ডামে আপনি চেঞ্জ করতে হতে পারে, করে আপনার শেয়ার ক্যাপিটাল রিডিউস করবে, সেই মর্মে মেমোরেন্ডাম কি করতে হবে, চেঞ্জ করতে করে তারপর করতে হতে পারে। A special resolution under this section is in this act called a resolution for reducing share capital. মানে আপনার যে স্পেশাল রেজুলেশন হবে সেই রেজুলেশনটার নাম দেওয়া হবে এই আইন অনুযায়ী, সেটা রেজুলেশন বলা হবে রেজুলেশন অর রিডিউসিং শেয়ার ক্যাপিটাল। ওখানে রেজুলেশনে
আপনার বলা হবে যে শেয়ার ক্যাপিটাল রেজুলেশন অথবা রিডিউসিং শেয়ার ক্যাপিটালের জন্য স্পেশাল রেজুলেশন পাস করতে হবে। তাহলে অ্যাপ্লিকেশন টু কোর্ট ফর কনফার্মিং অর্ডার, এখানে আপনার শেয়ার ক্যাপিটাল রিডিউস করার জন্য প্রথমেই বলতে আপনার কি করতে হবে, সাবজেক্ট টু কনফার্মেশন বাই দ্য কোর্ট। তাহলে কোর্টের কনফার্মেশন কিভাবে হবে? Where a company has passed a resolution for reducing share capital, it shall apply by petition to the court for an order confirming the reduction. তাহলে কোম্পানি যখন শেয়ার ক্যাপিটাল রিডাকশন করবে তাহলে এই স্পেশাল রেজুলেশনটা কি করতে হবে, সাবমিট করতে হবে এবং সেখানে অ্যাপ্লাই করতে হবে যে তারা একটা পিটিশন চা কোর্টের, যার জন্য কি করবে, কোর্ট কনফার্ম যেন করে। কিসের জন্য? ফর রিডিউসিং শেয়ার ক্যাপিটাল। এটা আমরা আগের স্লাইডে আমরা আলোচনা করছি, কেন আসলে আমরা রিপিটই করতেছি, আমাদের আগের স্লাইডে সবগুলোই ছিল, কিন্তু এখানে আমরা অনেকগুলো পয়েন্ট, যেমন হচ্ছে মেমোরেন্ডাম এক্সটেনশন, লিমিটেড বাই শেয়ার, ফিউচার গ্যারান্টি অল্টারেশন, এগুলো আমরা ওখানে আলোচনা করি নাই। আমরা বলছি যে আমরা একসাথে করব। অ্যানুয়াল জেনারেল মিটিং এর ক্ষেত্রে মিটিং এন্ড প্রসিডিং, এই ক্ষেত্রে অ্যানুয়াল জেনারেল মিটিং এর প্রভিশন রিলেটেড টু অ্যানুয়াল জেনারেল মিটিং, এভরি কোম্পানি শ্যাল ইন ইচ ইয়ার অফ দ্য year calendar hold in addition to any other meetings a general meeting as its annual general meeting and shall specify the meeting as such in the notice calling it, and not more than 15 months shall be elapsed between the date of one annual general meeting of a company and that of the next. আমরা বলছি আগের ক্লাসে আমরা বলছি যে একটা মিটিং থেকে আরেকটা মিটিং এর পার্থক্য কি হবে না, 15 মাসের বেশি হবে না। কিন্তু কোনো নতুন কোম্পানি হলে সেই ক্ষেত্রে 18 মাস, কমেন্সের থেকে শুরু করে 18 মাস পর্যন্ত, ইনকর্পোরেশন থেকে 18 মাস সময় পাবে। যদি না করে তাহলে কি হবে, এখানে ফাইনের কথা বলা আছে, আপনারা দেখবেন। কলিং অফ এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং, এক্সট্রা অর্ডিনারি জেনারেল মিটিং তারা কিভাবে কল করবে, যে আমরা বলছিলাম গত ক্লাসে যে এক্সট্রা অর্ডিনারি স্পেশাল রেজুলেশন কাকে বলে। A resolution shall be called an extraordinary resolution when it has been passed by the majority of not less than 3/4 of its such members entitled to vote as are present in person or by proxy where proxy is allowed. The general meeting of which notice is specifying the intention to propose the resolution as an extraordinary resolution. Resolution shall be a special resolution when it has been passed by such a majority, যে উপরে যে মেজরিটি, সেটা মেজরিটি হবে as is required for the passing of extraordinary resolution and at a general meeting of which not less than 21 days notice specifying the intention to propose the resolution as a special resolution has been duly given. আপনার যে 21 দিন পূর্বে নোটিশ দিতে হবে যে আপনারা কি করবেন, এই যে রেজুলেশন নতুন করে একটা প্রপোজ রেজুলেশন তৈরি করতে যাচ্ছেন বা নতুন একটা পয়েন্ট আমরা আলোচনা করবেন, সেই মর্মে উল্লেখ করে আপনাকে একটা কি করতে হবে, 21 দিন পূর্বে একটা নোটিশ দিতে হবে। At any meeting at which an extraordinary resolution or special resolution is submitted to be passed, a declaration of the chairman on show of hands that the resolution is carried shall, and unless a poll is demanded, be conclusive evidence of the fact without proof of the number or proportion of the votes recorded in favor of or against the resolution. মানে রেজুলেশনের পক্ষে বিপক্ষে কারা আছে সেই মর্মে চেয়ারম্যান থেকে হ্যান্ডস দেখিয়ে সেখানে আপনার ভোট নিবে। At any meeting at which an extraordinary resolution or special resolution is submitted to be passed, the poll may be demanded. Where a poll is demanded, the poll may be, according with the articles, be taken in such manner as the chairman may direct, and if the chairman should direct it be taken at the meetings at which it is demanded. Where a poll is demanded in accordance with this section, in computing the majority on the poll, reference shall be had to the number of votes of which each member is entitled by the articles of the company or under the act. মানে এখানে বলছে প্রথমে আপনি হ্যান্ডস তুলে আপনার হাত তুলে আপনার কি করতে পারেন, পক্ষে বিপক্ষে মতামত নিয়ে করতে পারেন। যদি কি এমন হয় যে না এটা সরাসরি ভোট হবে, সেক্ষেত্রে ভোটের কিভাবে সিস্টেম হবে সেই কথাগুলো নিচের সেকশনগুলো বলা আছে।
রেজিস্ট্রেশন এন্ড কপিজ অফ স্পেশাল এন্ড এক্সট্রাঅর্ডিনারি রেজুলেশন, আপনাদের এই যে একটা স্পেশাল এবং এক্সট্রাঅর্ডিনারি রেজুলেশন একটা কপি shall within 15 days from the passing thereof be printed and typed, written and duly certified under the signature of an officer of the company, filed with the registrar, who shall record the same. আপনি যে রেজুলেশন করলেন সেটা আপনাকে কি করতে হবে, সাবমিট করতে হবে। কিসের কতদিনের ভিতরে বলা আছে? 15 দিনের ভিতরে। তাহলে এইগুলো হচ্ছে রেজিস্ট্রেশনের প্রসিডিউর, এখানে এই পয়েন্টগুলো বলা আছে। আসলে আমরা ওইভাবে সবগুলো পয়েন্ট দেখতে পারলে আমাদের জন্য সুবিধা হতো। ডিসকোয়ালিফিকেশন অফ ডিরেক্টর, একটা ডিরেক্টরের কি কি তার ডিসকোয়ালিফাইড কখন হবে? A person shall not be capable of being appointed director of a company. একজন লোক সে কখনই ডিরেক্টর হিসেবে অ্যাপয়েন্টমেন্ট হতে পারে না if he has been found to be unsound mind by a competent court and the findings is in force, or he is an undischarged insolvent, or he has applied to the adjudicated as an insolvent and his application is pending, or he has not paid any call in respect of shares of the company held by him, either alone or jointly with others, and 6 months have elapsed from the last day of the fixed for the payment of the call. He is a minor. Company may use articles provide the additional ground for disqualification of a director. আমরা এতক্ষণ পর্যন্ত আমরা কি বলতেছিলাম? আমরা বলছিলাম ম্যানুয়াল জেনারেল মিটিং সম্পর্কে, রিডাকশন অফ শেয়ার ক্যাপিটাল সম্পর্কে। রিডাকশন অফ শেয়ার ক্যাপিটাল সম্পর্কে আমরা কি বলছি একটু বলেন তো? সামারাইজ কপি, শুধু সামারাইজ আকারে একটু বলবেন শুধু। কেউ বলতে পারতেছেন না? শোনা যাচ্ছে? হ্যাঁ, শেয়ার ক্যাপিটাল রিডাকশনের ক্ষেত্রে প্রভিশনটা কি? শেয়ার ক্যাপিটাল রিডাকশন হবে তখন যদি যে সকল শেয়ারের, প্রথম কথা হচ্ছে আমরা শেয়ার ক্যাপিটাল একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে শেয়ার ক্যাপিটাল নিজেরা শেয়ার কিনতে পারে কিনা, ওন শেয়ার। কোম্পানি শেয়ার ক্যাপিটাল অথবা তার সাবসিডিয়ারি কোম্পানি শেয়ার ক্যাপিটাল কিনতে পারবে না, ঠিক আছে? এই রিলেটেড একটা প্রভিশন আছে, প্রভিশনগুলো পড়বেন। নেক্সট হচ্ছে রিডাকশন যদি করতে হয় তাহলে কিভাবে করবে বলেন? confirmation by the court, সাবজেক্ট টু দ্য কনফার্মেশন বাই দ্য reduction করতে পারে। হ্যাঁ, জি স্যার। স্পেশাল রেজুলেশনের করার পরে এই ডিসিশন করতে হবে, তারপরে কোর্টের মাধ্যমে কনফার্মেশন করতে হবে, সেটা বলছি সাবজেক্ট টু কনফার্মেশন বাই দ্য কোর্ট। হ্যাঁ বলেন। কি বললো? সাবজেক্ট টু কনফার্মেশন বাই দ্য কোর্ট, কোর্টের মাধ্যমে সাবজেক্ট কনফার্মেশন করলে তারপরে সে যদি স্পেশাল রেজুলেশন পাস করে এবং সেটা যদি কোনো আর্টিকেলসে অফিসিয়েশন যদি কোনো সমস্যা না হয়, সেক্ষেত্রে তার পাওয়ার আছে কি কি ক্ষেত্রে এই নিচের পয়েন্টগুলো বলা আছে, ঠিক আছে? দেন বলা আছে যদি এরকম হতে পারে স্পেশাল রেজুলেশনের মাধ্যমে তার যে করছে সেই রেজুলেশনকে বলা আছে, তারপর বলছে কোর্টের কনফার্মিং অর্ডার নিতে হবে, কোর্টে পিটিশন করতে হবে তার কনফার্ম করার জন্য, ঠিক আছে? নেক্সট আমরা বলছি ইউনিয়ন জেনারেল মিটিং সম্পর্কে আমরা কি বলছি, এটা আমরা আগের ক্লাসে বলছি, একটু বলেন। জেনারেল মিটিং প্রতি বছর 15 মাসের মধ্যে হতে হবে এবং নতুন কোম্পানি হলে 18 মাস পর্যন্ত অপেক্ষা করতে পারবে। 18 মাসের মধ্যে মিটিং করতে হবে। একটু সাপ্লিমেন্ট করি, প্রতি অ্যানুয়াল জেনারেল মিটিং প্রতি বছরই করতে হবে। দুইটা মিটিং এর পার্থক্য 15 মাসের বেশি হবে না। 15 মাসের বেশি হবে না। নতুন কোম্পানি হলে 18 মাস। নতুন কোম্পানির রেজিস্ট্রেশন থেকে শুরু করে 18 মাস। হ্যাঁ, ইনকর্পোরেশনের শুরু থেকে 18 মাস। ওকে, থ্যাংক ইউ।
কলিং অফ এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং, আর ওই যে annual জেনারেল মিটিং meeting টা এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং কল করার ক্ষেত্রে কি হবে? আমাদের এই পয়েন্টগুলো আপনাদের বোঝার ক্ষেত্রে কারো কোনো সমস্যা আছে কিনা বলেন, তাহলে আমরা ওই পয়েন্ট আলোচনা করবো না, তো আমরা সামনের দিকে আগাই। ডিরেক্টর, একটা কোম্পানির ডিরেক্টরদের ডিসকোয়ালিফিকেশন কি কি? এগুলো আমরা অনেক আগেও অনেক বিভিন্ন জায়গায় পড়ছি। হ্যাঁ বলেন। ডিসকোয়ালিফিকেশন, আমরা কোয়ালিফিকেশন একটু পরে পড়বো, ডিসকোয়ালিফিকেশন আগে পড়ি। স্যার একজন ডিরেক্টর ডিসকোয়ালিফিকেশন হবে যদি আনসাউন্ড মাইন্ড হয়, আর ডিসচার্জ হবে ইনসলভেন্টের কারণে। তারপরে কল ইন রেসপেক্ট ফর শেয়ার অফ দ্য কোম্পানি হেল্ড বাই হিম, যদি সে কোনো কোম্পানির শেয়ার, নিজের শেয়ার, কোম্পানির শেয়ার যদি সে হেল্ড করে, ক্রয় করে, তখন সে ডিসকোয়ালিফাই হবে। মানে যদি হি ইজ নট পেড এনি কল, মানে কোনো কোম্পানি যদি আপনি সে ডিরেক্টর হলো, সে কিন্তু তার যে যখন শেয়ার কল করা হলো শেয়ার পেড আপ করার জন্য, সেই কল অ্যামাউন্ট সে কি করে নাই, পেড করে নাই, এটা আনপেড থাকে, তাহলে সে কি হয়ে যাবে, অটোমেটিক্যালি ডিসকোয়ালিফাই হয়ে যাবে, যা বলছি। অথবা সে যদি হিজ এ মাইনর, সে মাইনর হয়, অথবা সাথে কি আরেকটা গ্রাউন্ড আছে যে আপনার যে আর্টিকেলস অফ এসোসিয়েশন থাকবে, সেখানে ডিসকোয়ালিফিকেশনের জন্য আলাদা স্পেসিফিক উল্লেখ করে দিতে পারে, ডিরেক্টর এই গ্রাউন্ডে তারা ডিসকোয়ালিফাই, এই গ্রাউন্ড যারা থাকবে তাদের আমাদের কোম্পানির জন্য, হ্যাঁ, ডিরেক্টরের জন্য কোয়ালিফাই। ক্লিয়ার? নেক্সট আমরা বলবো কোয়ালিফিকেশন অফ ডিরেক্টর। একটা ডিরেক্টরদের কোয়ালিফিকেশন কি হবে, কোম্পানির ডিরেক্টরদের কোয়ালিফিকেশন কি, একজন বলেন। Without prejudice to the restriction, to the হবে, বলেন কোয়ালিফিকেশন গুলো কি কি? ঠিক আছে, আমি বলি, আপনারা শুনেন। কোয়ালিফিকেশন অফ ডিরেক্টর, ডিরেক্টরের কোয়ালিফিকেশন কি হবে? উপরে যেটা ডিসকোয়ালিফাই যেগুলো বলছি, সে ডিসকোয়ালিটি না থাকলে তাকে কোয়ালিটি বলা হয়, ঠিক আছে? তাহলে সেই কোয়ালিটি গুলো কি কি? উইথাউট প্রিজুডাইস টু দ্য রেস্ট্রিকশন ইম্পোজ বাই দ্য সেকশন 92, হ্যাঁ, it shall be the duty of the every director to hold qualification share to be specified in the articles, and if he is not already qualified, he shall obtain his qualification within 60 days after his appointment and such shorter time as may be fixed by the article. এখানে সেকশন 92 তে একটা বলা আছে যে কোয়ালিফাইং শেয়ার, একটা কোম্পানি সরকার কি করতেছে, সময় বাড়াই দিচ্ছে। কোম্পানি ডিরেক্টর হতে গেলে আপনার নির্দিষ্ট পরিমাণ শেয়ার কোয়ালিফাই করতে হয়, ঠিক আছে? 10%, 20% যাই বলি না কেন, 2% শেয়ার, হ্যাঁ, অফ দ্য কোম্পানি, 2% শেয়ার অফ দ্য কোম্পানি। তাহলে এরকম একটা কোম্পানির নেচার অনুযায়ী অনেকটা ডিফার করে, এবং এটা বিভিন্ন ইকোনমিক্যালি সার্কুলেশনের উপর ডিপেন্ড করে। এখন আমাদের সিকিউরিটি কমিশন যেটা বলে দিবে সেটাই হচ্ছে এখন কোয়ালিফাইং শেয়ার। তাহলে সেই শেয়ারটা যদি মেনটেন না করে তাহলে সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তাহলে কোয়ালিফিকেশন হবে তার আগে সেই শেয়ারটা পারচেজ করা। যদি সে অ্যাপয়েন্টমেন্ট হওয়ার পরে 60 ডেজের ভিতরে, 2 মাসের ভিতরে সে কি করবে, সে কোয়ালিফাইং শেয়ারটা সে কিনতে হবে। যদি না কিনতে পারে তাহলে শেয়ার তার সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। After the expiration of the period mentioned in subsection 1, যেটা বলছে যে যদি না হয় an unqualified person acts as the director of the company, he shall be liable to a fine not exceeding 200 টাকা for every day। এই যে 60 দিন পরবর্তীতে সে প্রতিদিনের জন্য 200 টাকা করে সে ফাইন দিতে হবে, ঠিক আছে? The expiration of the said period and at the last day on which he is proved that he acted as a director, তাহলে মানে সে থাকতে পারবে, সমস্যা নেই। 250 টাকা, 200 টাকা করে প্রতিদিনের জন্য টাকা দিতে হবে, ফাইন দিতে হবে।
The restriction on managing director এর ক্ষেত্রে restriction কি? No public company or no private company shall, which is a subsidiary of the public company, shall, after the commencement of this act, appoint any person as managing director if he is a managing director or manager of the any other company. কোনো লোক অন্য একটা কোম্পানিতে ম্যানেজিং ডিরেক্টর ম্যানেজার নিয়োগ দেওয়া যাবে না, ঠিক আছে? এবং প্রোভাইডেড নো অ্যাপয়েন্টমেন্ট শ্যাল আন্ডার দিস সেকশন শ্যাল বি মেড উইথাউট দ্য কনসেন্ট অফ দ্য কোম্পানি ইন এ জেনারেল মিটিং, সে জেনারেল মিটিং কনসেন্টের মাধ্যমে করতে হবে। উইথ নট উইথস্ট্যান্ডিং এনিথিং কন্টেইনড ইন সাবসেকশন 1 অফ দ্য গভর্নমেন্ট অর্ডার, পিটিশন গভর্নমেন্টের ক্ষেত্রে সেইগুলো পিটিশন অর্ডার দিতে হবে, করতে হবে, সেই কথাগুলো বলা আছে। এগুলো আপনারা দেখবেন। ম্যানেজিং ডিরেক্টর নট টু বি অ্যাপয়েন্ট ফর মোর দেন 5 years এট এ টাইম, একটা টাইমে সে 5 বছরের বেশি থাকতে পারবে না। হ্যাঁ, থাকতে পারবে, যে 1 বছর পরে একবার রিনিউয়াল করা যাবে এবং সেটা অ্যানুয়াল জেনারেল মিটিং এর মাধ্যমে সেটা অ্যাপ্রুভ করে নিতে হবে। রেজিস্টার অফ দ্য ডিরেক্টর, ম্যানেজার্স এন্ড ম্যানেজিং এজেন্ট, আমরা একটু আগে দেখছি যে রেজিস্টার অফ দ্য মেম্বার্স অফ দ্য কোম্পানি, শেয়ার হোল্ডার্স অফ দ্য কোম্পানি, সেই মেম্বার কারা কারা তাদের রেজিস্টার মেনটেন করতে হবে। ঠিক একই রকম মেম্বার্স এর পরে বলতে রেজিস্টার অফ দ্য ডিরেক্টরস কারা, এখানে ম্যানেজার্স অথবা ম্যানেজিং এজেন্ট কারা, সেগুলো একটা রেজিস্টার মেনটেন করতে হবে। তারপর আমরা বলছি প্রসপেক্টাস। প্রসপেক্টাসটা কি? প্রসপেক্টাসটা আমরা বলছি যে একটা লিগ্যাল ডকুমেন্ট, সেখানে কি করা হবে, সেখানে অফার করা হয়। হ্যাঁ, সেখানে অফার করা হয় যে আমাদের তাদের কোম্পানি যদি নতুন করে ফাইন্যান্স অথবা নতুন করে যদি কোনো এক্সপানশনে যায়, তাহলে সেই ক্ষেত্রে এই অফারের মাধ্যমে কোম্পানির পার্টিকুলার পার্সনের বরাবর অফার করা হয় তার শেয়ারগুলো পারচেজ করার জন্য। সেই প্রসপেক্টাসে কি কি থাকে? প্রসপেক্টাসের ডেট উল্লেখ করতে হবে, আর যদি ডেট কোনো কারণে উল্লেখ না করে তাহলে যে পাবলিকেশন ডেটটাই প্রসপেক্টাসের ডেট হিসেবে কাউন্ট করা হবে। আবার বলা হচ্ছে যে এখানে কি কি পয়েন্ট থাকবে, এখানে আপনার ফিউচার প্রসপেক্ট কি হবে, আপনার এই শেয়ার ডিভিডেন্ড কোথায় কিনবেন, প্রতিটা শেয়ার কত হবে, সেখানে আপনার প্রিভিয়াস পারফরমেন্স গুলো উল্লেখ করতে হবে। হ্যাঁ, আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি সেগুলো উল্লেখ করতে হবে। অর্থাৎ আপনার এখানে কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটিভ বোথ আর ইনক্লুডেড ইন দ্য প্রসপেক্টাস। প্রসপেক্টাসে আপনার দুটোই থাকতে হবে, কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটিভ, দুইটা সাবজেক্টে আপনার এখানে ব্যাখ্যা করতে হয়। এখানে ওই শেয়ার ক্যাপিটাল, শেয়ার ইস্যুর ক্ষেত্রে আমরা বলছি যে কোম্পানি শেয়ার করতে কিভাবে ইস্যু করবে। হ্যাঁ, মানে ইস্যু অফ দ্য রিডিমেবল প্রেফারেন্স শেয়ার, আমরা বলছি বিভিন্ন প্রেফারেন্স শেয়ার কি রকম হতে পারে, রিডিমেবল, ইরিডিমেবল। রিডিমেবল প্রেফারেন্স শেয়ার কিভাবে ইস্যু করবে, ইরিডিমেবল প্রেফারেন্স শেয়ার কিভাবে ইস্যু করবে, এখানে এরকম ক্লজগুলো দেওয়া আছে। কোনো কোম্পানির শেয়ার ক্যাপিটাল আছে, সে আবার ফার্দার ইস্যু অফ দ্য ক্যাপিটাল আবার ফার্দার সে কিভাবে ইস্যু করতে পারে। হ্যাঁ, পেমেন্ট অফ ইন্টারেস্ট আউট অফ ক্যাপিটাল কিভাবে সে ইন্টারেস্ট পেমেন্ট করবে, এই কথাগুলো সবগুলা বলা আছে ফাইন্যান্সিং এর কথা। এখানে একদিন বলছিলেন কোম্পানি ফাইন্যান্স অ্যাডমিনিস্ট্রেশন, তাহলে এখানে উপরের গুলো আসলে অ্যাডমিনিস্ট্রেশন, নিচের গুলো ফাইন্যান্স। তাহলে ফাইন্যান্স গুলো কি? মর্গেজ এবং চার্জ ডকুমেন্টস কি হবে, ইনফরমেশন as to mortgage and charges. Mortgage company, every mortgage or charge created after the commencement of this act by the company and by being either a mortgage or charge of the purpose. অনেক ক্ষেত্রে এরকম ব্যাংক কোম্পানির আইন সাথে এটা আসে যা যে মর্গেজ বলতে কি বোঝায়। মর্গেজ বলতে কি বোঝায়? হ্যাঁ, মর্গেজ হচ্ছে কি, যে আপনি যখন একটা লোন নিবেন অথবা মানে কোনো একটা অ্যাসেটের পারপাসে যখন আপনি কোনো লোন নিবেন, সেই লোনটা নেওয়ার জন্য গ্রান্ট হিসেবে কোলেটারাল হিসেবে আপনার যেটা দেওয়া হয়, সেই ফিক্সড অ্যাসেট অথবা কোলেটারালটা সেই কি করতে হয়, একটা মর্গেজ আকারে এটা দিয়ে সেটার এগেইনস্টে আপনি লোন নিতে হয়। তাহলে মর্গেজটা আপনার যেটা, সেই মর্গেজটা কিন্তু আপনার তার কাছে আপনি রেজিস্ট্রি করে দেওয়া না, তাকে সেল করে দিচ্ছেন না, রেজিস্ট্রি করছেন কিন্তু সেটা মর্গেজ নট আপনার সেলিং ডকুমেন্ট, সেলিং ডিড না, সেটা আপনার দলিল হস্তান্তর করতেছেন এবং সেখানে আপনি তাকে শুধু একটা প্রসিডিউর দিচ্ছেন যে মর্গেজ ভবিষ্যতে সে এখানে চার্জ করতে পারবে, সেখান থেকে কোর্টের মাধ্যমে সে
ওর সাথে এখান থেকে আপনার কি করবে, যদি আপনি আনপেড থাকেন তাহলে সেখান থেকে সে টাকা আদায় করতে পারবে। এই আপনাদের আর কোনো কোশ্চেন আছে কিনা আপনি বলেন, তাহলে আপনাদের কাছ থেকে শুনে আমি আনসার দেওয়ার চেষ্টা করি। অনেক বড় একটা অ্যাক্ট, আমি বারবার শুরু থেকে বলতেছি যে আপনারা পাশে দেখবেন, আমি পরে আলোচনা করবো, কিন্তু আপনারা দেখেন না। আর কোনো কোশ্চেন আছে কিনা? আমরা আরেক কিছু অন্য কোনো অন্য আপনাদেরকে কিছু আজকে আমি দিলাম, কিছু ফরম্যাট দিলাম যে আপনার রেজুলেশন, ওইগুলো আমি দেখবো আর কি, একটু আলোচনা করবো, নোটস। হ্যাঁ, আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন, তারপর নতুবা আমরা ওইদিকে চলে যাবো। এক সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে? স্যার, হ্যাঁ স্যার এখানে শেয়ার রিডাকশনের বিষয় যেটা বলছে প্রথম, মানে কোম্পানি শেয়ার পারচেজ করতে পারবে না, মানে এখানে কি বোঝাচ্ছে শেয়ার হোল্ডারদের থেকে কোম্পানি যে সেপারেট আইডেন্টিটি হিসেবে শেয়ার হোল্ডারদের থেকে এটা কিনতে পারবে না। ওন শেয়ার পারচেজ করতে পারবে, অন্য কোম্পানি শেয়ার পারচেজ করতে পারবে, নিজের কোম্পানি শেয়ার পারচেজ করতে পারবে না। নিজের কোম্পানি শেয়ার বলতে নিজের কোম্পানির যে শেয়ার হোল্ডার যারা আছে তার ওই শেয়ারগুলো, হ্যাঁ। সাপোজ আমার মনে করেন আমি আমার এক্সিম ব্যাংকের শেয়ার, এক্সিম ব্যাংক নিজে তার এক্সিম ব্যাংকের শেয়ার পারচেজ করতে পারবে না। ক্লিয়ার? জি, আমরা অন্য ব্যাংক করতে পারি, সাউথ ইস্ট করতে পারবো, হ্যাঁ, ডাচ বাংলা করতে পারবো, সব যে যে ব্যাংকে আছে বা যে কোম্পানি লিস্টেড কোম্পানি আছে সবগুলোকে আমরা পারচেজ করতে পারবো। মানে সেপারেট আইডেন্টিটি হিসেবে যে আছে কোম্পানি, ওই কোম্পানি করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, ওই কোম্পানি করতে পারবে। আইডেন্টিটি বলতে সেপারেট আইডেন্টিটি বোঝানো হচ্ছে, কোম্পানি বলতে সেপারেট আইডেন্টিটি আমরা যা আলোচনা করতেছি। ওকে, জি, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার, হ্যাঁ, একটা কোম্পানি শেয়ার রিডাকশন কেন করে? বিভিন্ন কারণে করতে পারে, বিভিন্ন কারণে করতে পারে। একটা কোম্পানির এক্সপানশন, বিজনেস আপনার স্কিউজ হয়ে গেছে, বিজনেস আপনার লিকুইডেশনে যাবে না, কিন্তু তারা লিমিটেড ওয়াইজে বিজনেস করবে, সেক্ষেত্রে হতে পারে। কোম্পানির যে পেইড আপ ক্যাপিটাল আপনার আনপেইড আছে, সেই আনপেইড ক্যাপিটাল তারা কল আপ করবে না, ঠিক আছে? যে পরিমাণ পেইড আপ ক্যাপিটাল আছে সেই পেইড আপ ক্যাপিটালে হবে, চল চালাবে। নতুন করে তারা মানে আনপেইড যে পেইড ক্যাপিটাল আছে সেটা তারা রিডাকশন করে দিবে, বলবে যে না, আমার 10 টাকার প্রায় 7 টাকা ক্যাপিটাল নিচ্ছি, আমরা 7 টাকায় থাকবো, আর নতুন করে আর কল করবো না। এই কারণে হতে পারে। লিমিটেড ওয়েতে তো বিজনেস করার জন্য তারা আর কোনো মানে তার এক্সপানশনে যাচ্ছে না আর কি, অর্থাৎ তার বিজনেস প্রসপেক্টটা কমে যাচ্ছে। আচ্ছা, এই কারণে হতে পারে। হ্যাঁ, থ্যাংক ইউ। আর কারণ কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে আমরা আমাদের যে ফরম্যাট আছে আমরা সেগুলো একটু দেখি। আপনারা এখান থেকে একটু আজকে আপনাদেরকে দেওয়া হয়েছে ভিডিও, সরি আমি আগে দিতে পারলে ভালো ছিল, দিতে পারিনি, ভুলে গেছি। ওই দিন ক্লাসের সময় দেওয়ার কথা ছিল, কিন্তু হুট করে কেন উঠে গেলাম, আগে ভুলে গেছি, আর দেওয়া হয়নি। এখন আপনারা এই ডাটাগুলা এই যে প্রয়োজন মধ্যে এটা নিতে পারেন, নেওয়া খুব ম্যান্ডেটরি না, কারণ হলো যে আপনার দরকার হলো সবগুলো পয়েন্টই পড়া, যত বেশি পড়বেন তত বেশি শিখবেন। পরীক্ষা হলেই যে কাজে লাগবে তা বড় কথা না, পরীক্ষা ছাড়াও আপনার কাজে লাগবে। তার ক্ষেত্রে অনেক দরকার পড়বে। হ্যাঁ, বলেন স্যার। মাঝে মাঝে বলেন যে এই যে প্রতিষ্ঠানগুলি কোনটা সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের লিস্টেড আর কোনটা না, আমরা সাধারণত কিভাবে জানতে পারবো যে কোনটা ট্রেডেড যেগুলো হয় শেয়ার ক্যাপিটাল, শেয়ার পাবলিকলি ট্রেডেড কোম্পানি আর লিস্টেড উইথ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন? জি স্যার, সেটা তো ওই দিন পড়ার পরে বুঝছি, কিন্তু ফিজিক্যালি কিভাবে বুঝবো যে কোম্পানিটা? আমরা সাধারণত আমাদের দেশে ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে যাবেন, আপনি কোম্পানি শেয়ার মার্কেটে ওয়েবসাইটে গিয়ে ঢুকে দেখেন কোনগুলা লিস্টেড কোনগুলা লিস্টেড না। ওকে, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে আমরা কিছু জিনিস দেখবো। রেজুলেশন,
পরীক্ষায় অনেক সময় আপনাদেরকে আমি যেটা দেখছি যে এই চ্যাপ্টার থেকে অনেক সময় আপনাদের এরকম ফরম্যাট দেওয়া থাকে, তারপর বলছে যে আপনি একটা কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর এবং একটা কোম্পানির আপনার মিটিং হচ্ছে, সেই মিটিং এর হবে, হ্যাঁ, তাহলে আপনার রাইটে রেজুলেশন, স্পেসিফিক রেজুলেশন, তাহলে এই ক্ষেত্রে আপনি একটা রেজুলেশন একটু ফরম্যাট লিখেন, ঠিক আছে? তাহলে এরকম যদি কেস স্টাডি অথবা আপনি শুধুমাত্র বললেন যে রাইটে রেজুলেশন ফরম্যাট, হ্যাঁ, যদি কেস স্টাডি না বলে ডাইরেক্টলি বলে আপনি একটা রেজুলেশন ফরম্যাট তৈরি করেন। রেজুলেশন হলে যে এজেন্ডা যে কথাগুলো বলে দিবে সেই অনুযায়ী সে কোম্পানির নাম লিখবেন, সেই এজেন্ডাগুলো কি কি সেগুলো লিখবেন, এই যে রেজুলেশন। তাহলে বোর্ড রেজুলেশন, এটাকে বলা হচ্ছে বোর্ড রেজুলেশন। আপনাকে বলে পরীক্ষাটি আসতে পারে আপনার হচ্ছে যে জেনারেল মিটিং রেজুলেশন, রেজুলেশন অ্যাবাউট দ্য অ্যানুয়াল জেনারেল মিটিং, সেক্ষেত্রে আপনি লিখবেন অ্যানুয়াল জেনারেল মিটিং রেজুলেশন অর জেনারেল মিটিং রেজুলেশন, ঠিক আছে? সেখানে আবার নাম্বারও দিতে পারেন 34th AGM রেজুলেশন, ঠিক আছে? তাহলে আপনার এরকম যদি নাম্বার থাকে তো কততম মিটিং, সেই মিটিং এ রেজুলেশনটা লিখবেন। এখানে ডেটেড হবে, রেজুলেশনের ডেট হয়, এখানে আপনার সাবজেক্টটা হয়, তারপরে এরপর দেখবেন যে মিটিং অফ দ্য বোর্ড অফ ডিরেক্টরস, এখানে আমি বোর্ড অফ ডিরেক্টরস রেজুলেশন দিচ্ছি এই জন্য। হেল্ড ইন ইস অফিসের যে অ্যাড্রেস, এখানে কোথায় এটা বোর্ড অফ ডিরেক্টরস মিটিং হচ্ছে অথবা অ্যানুয়াল জেনারেল মিটিং এর কোন প্লেসে এটা মিটিং হয়েছে সেই প্লেসটা লিখবেন, কখন হয়েছে সেটা লিখবেন। The following was presided over by Mr. X, chairman of the XYZ Limited. এই যে কোনো মিটিং এর একজন চেয়ারম্যান থাকে, সেখানে চেয়ারম্যান কি প্রিসাইড করেন, সেই চেয়ারম্যানের কোম্পানির নাম লেখা হলো, ঠিক আছে? মিটিং ওয়াজ প্রিসাইডেড ওভার দ্য মিস্টার এক্স, চেয়ারম্যান অফ XYZ Limited. The following decision was taken in the meeting as per agenda. এজেন্ডা অনুযায়ী এই নিচে ডিসিশনগুলো নেওয়া হয়েছে। ডিসিশনগুলো কি? এই যে ডিসিশনগুলো এখানে আপনি লিখবেন। এখানে ডিসিশন লিখছি যে তারা সকল টার্মস এন্ড কন্ডিশনে একটা একমত হয়েছে যে এবিসি ব্যাংকের লিমিটেড থেকে একটা যে স্যাংশন পাইছে, হ্যাঁ, টি ব্রাঞ্চ ঢাকা, সেখানে এর অনুযায়ী সব কোম্পানি যে স্যাংশন সেগুলো তারা অ্যাকসেপ্ট করে নিয়েছে। এখন কোম্পানি ম্যানেজার ওয়াই, ম্যানেজিং ডিরেক্টর singly or Mr. X, chairman and XYZ and Z, director of the company, jointly will sign all related such documents and papers of the bank in the regard. এই ক্ষেত্রে তাহলে এই যে ডিসিশন, আসলে কোম্পানি যে বোর্ড মিটিং যে রেজুলেশনটা যখন হয়, স্পেসিফিক যে আপনার এজেন্ডা থাকে, সেই এজেন্ডার সিদ্ধান্তটা জন্য এবং সেই এজেন্ডা অনুযায়ী যদি আপনি কোনো কিছু উপস্থাপন করা হয়, তখন তাকে বলা হচ্ছে রেজুলেশন। তাহলে এই রেজুলেশনে এই এজেন্ডা ছিল। রেজুলেশনের স্পেশাল এজেন্ডা হচ্ছে যে কোম্পানি একটা ব্যাংকের একটা স্যাংশন পাইছে, সেই স্যাংশনটা তারা কি অ্যাকসেপ্ট করবে কিনা এবং সেই ব্যাংক অ্যাকাউন্টটা কিভাবে পরিচালনা করবে যদি অ্যাকসেপ্ট করে, তাহলে সেই কথাটা এখানে বলে দিচ্ছে এই যে ডিসিশন হলো। তাহলে তারপরে রেজুলেশন কি থাকে, এখানে মিটিং এ যারা প্রেসিডেন্ট আছে তাদের সিগনেচার থাকবে, নাম, ডেজিগনেশন এন্ড সিগনেচার। এই হলো আপনার ফরম্যাট। আপনি রেজুলেশনে এইরকম করে রেজুলেশনটা দাঁড় করাই দিলে আপনি মোটামুটি 80% নাম্বার পাবেন। ডেট, আপনার এটা কি রেজুলেশন, সেই রেজুলেশনের কোথায় হয়েছে, সেখানে কে প্রিসাইড করছেন এবং এই ডিসিশনগুলো কি হলো এবং এই ডিসিশন মিটিং এ কারা কারা উপস্থিত ছিলেন, সেই উপস্থিতদের সিগনেচার এখানে সহ আপনি একটা স্পেশাল রেজুলেশন হয়ে যাবে। ঠিক আছে? রেজুলেশন লিখতে কি আরো কোনো সমস্যা হবে? ফরম্যাট ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। হ্যাঁ, তাহলে দেখা গেছে আসলে জিনিসটা সহজ, কিন্তু আপনাকে পরীক্ষা বলছে রেজুলেশন আসার জন্য, আপনি যদি এটা একবার দেখে না যান আপনি পরীক্ষা রেজুলেশন লিখতে পারবেন না। ঠিক আছে? এই জন্য আসলে আমার উদ্দেশ্য হলো যে আপনাদেরকে এই পয়েন্টগুলো একটু দেখিয়ে দেওয়া। আসলে কখন কোন দিকে মন মারে কোশ্চেন এটা বলা যাবে না, কারণ এটা থেকে আপনার 6-7 নাম্বার দিয়ে দিতে পারে। হ্যাঁ, তাহলে নাম্বার কিন্তু অনেক ক্যারি করবে। নেক্সট আমি একটা দেখাচ্ছি, সেটা হচ্ছে মিনুটস। তাহলে এখন দেখেন একটা জিনিস আপনি খেয়াল করেন, রেজুলেশন এবং মিনুটস এর ক্ষেত্রে কিন্তু পার্থক্যটা কোন জায়গায়। মিনুটস হচ্ছে আপনার অ্যাজ ইউজুয়াল আপনি কোম্পানির যে মিটিং হয়, সেই মিটিং এর সামারাইজ ফর্মটা হচ্ছে মিনুটস।
কোম্পানি অ্যাজ ইউজুয়াল মিটিং এর সামারাইজ ফর্মটা হচ্ছে মিনিটস, আর রেজুলেশন হচ্ছে স্পেশাল পারপাসে অথবা স্পেশাল ডিসিশনের জন্য, এজেন্ডার জন্য যে ডিসিশন হয় সেটাকে বলা হচ্ছে রেজুলেশন। ঠিক আছে, একটা মিটিং এর স্পেশাল যে ডিসিশন সেটা হচ্ছে রেজুলেশন। আর মিনিটস হচ্ছে কোম্পানি যে টোটাল যে ফর্ম, টোটাল সামারাইজ মিটিং এর সামারাইজ কপিটা যেটা, সেটা হচ্ছে মিনিটস। মিনিটস অফ দ্য এন্ড মিটিং। আমি এখানে রিস্ক ম্যানেজমেন্ট কমিটি অফ দ্য বোর্ডের কথা এখানে বলছি। ঠিক আছে, কোনো একটা ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটি, ব্যাংকের ক্ষেত্রে একটা আপনার অডিট কমিটি, রিস্ক ম্যানেজমেন্ট কমিটি, ব্যাংকের ক্ষেত্রে মানে 4টা কমিটি খুব জরুরি। একটা হচ্ছে বোর্ড অফ ডিরেক্টর, তো থাকবেই, বোর্ড, এক্সিকিউটিভ কমিটি ইসি, এক্সিকিউটিভ কমিটি, রিস্ক ম্যানেজমেন্ট কমিটি, অডিট কমিটি অফ দ্য বোর্ড। এটা হচ্ছে বোর্ড অফ ডিরেক্টরের পার্ট। এই 4টা কমিটি অবশ্যই লাগবে ব্যাংকের ক্ষেত্রে। তাহলে একটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট কমিটি অফ দ্য বোর্ড এন্ড XYZ কোম্পানি ব্যাংকের মিনিটসটা কিভাবে হবে। মিনিটস যখন লিখবেন তখন এইভাবে লিখতে হবে। এখানে দেখেন আমি লিখছি এন্ট্রি, মানে যততম মিটিং এর আপনি মিনিটস লিখবেন সেই সংখ্যাটা লিখবেন। তাহলে এন্ড মানে 100তম হতে পারে, 100 মিটিং হতে পারে, হ্যাঁ 90 হতে পারে। মিটিং অফ দ্য রিস্ক ম্যানেজমেন্ট কমিটি অফ দ্য বোর্ড XYZ কোম্পানি লিমিটেড, এটা এই অফিসে কত দিতে কোথায় হয়েছে সেটা লিখলাম। এখানে কে ছিলেন এবং তার নাম এবং চেয়ারম্যান কে, তার কথা বলা আছে, মিস্টার ইমুক এন্ড চেয়ারম্যান অফ দ্য রিস্ক ম্যানেজমেন্ট কমিটি অফ দ্য বোর্ড ডিসাইডেড অবাউট দ্য মিটিং। সেখানে কে ছিল, সেখানে এই যেরকম মিটিং এর আপনার যা বোর্ড মেম্বার, চেয়ারম্যান থাকবে, মেম্বার থাকবে, হ্যাঁ এখানে একজন থাকে ম্যানেজিং ডিরেক্টর থাকে। এখানে ম্যানেজিং ডিরেক্টর কি থাকে, তার এক্স অফিসিয়াল মেম্বার হিসাবে সে সব বোর্ড মিটিং এ থাকে, সব বোর্ড মিটিং এ এক্স অফিসিয়াল মেম্বার হিসাবে ম্যানেজিং ডিরেক্টর থাকে। তাহলে সে ম্যানেজিং ডিরেক্টর ছিল। এখানে কিভাবে থাকে, কোম্পানির সেক্রেটারি থাকবে, কোম্পানির এই বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট রিলেটেড যেহেতু, সেহেতু সেখানে সিএফও থাকে, সিআরও থাকে, তারা উপস্থিত ছিলেন, ম্যানেজিং ডিরেক্টর উপস্থিত। তারপর সেখানে কি কি আলোচনা হচ্ছে, আলোচনা এজেন্ডা 1, 1 নম্বর এজেন্ডা থাকে সবসময়। যে কোনো মিটিং এর মিনিটস এর ফার্স্ট এজেন্ডা হচ্ছে আগের যে মিটিং হয়েছে সেটার মিনিটসটা কনফার্ম করা। তাহলে ফার্স্ট হচ্ছে এটা, হ্যাঁ N-1 মিটিং অফ দ্য রিস্ক ম্যানেজমেন্ট কমিটি। দেন হচ্ছে আপনার রিস্ক ম্যানেজমেন্টের কিসের উপর আলোচনা করবে, রিস্ক ম্যানেজমেন্ট রিপোর্টের উপর, হ্যাঁ এখানে কি কি পয়েন্ট থাকতে পারে, সেই পয়েন্টগুলো এখানে বিভিন্ন পয়েন্ট থাকতে পারে। এই তারপর এখানে কনক্লুশনে থাকবে, এখানে 2 জন সিগনেটরি থাকে। এখানে দেখেন প্রথমেই হচ্ছে কারা কারা প্রেজেন্ট আছে সেটা আমি এখানে লিখছি, আর এজেন্ডা আকারে দিলাম। লাস্ট হচ্ছে এই যে টোটাল যারা প্রেজেন্ট আছে, এখানে আপনি সিগনেটরি হবে সেক্রেটারি, যে কোম্পানির যে সেক্রেটারি থাকবে সেই সেক্রেটারি সাইন করবে, আর চেয়ারম্যান অফ দ্য কমিটি সাইন করবে। এই হলো ফরম্যাট। এখানে দেখেন যারা উপস্থিত তাদের কিন্তু কোনো সাইন নেই, এখানে সিগনেটরি নেই, কিন্তু রেজুলেশনে যারাই উপস্থিত থাকবেন সবার সিগনেটরি হবে। এই হলো পার্থক্য। ঠিক আছে, তাহলে রেজুলেশন হলো আপনার কোনো ডিসিশন আকারে সেটা উপস্থাপন করা এবং সেটার জন্য পরবর্তীতে ডকুমেন্ট আকারে বিভিন্ন জায়গায় প্রেজেন্ট করার জন্য রেজুলেশন করা হয়। আর মিনিটস হচ্ছে কোম্পানি যে মিটিং হয় সেই মিটিংটার সামারি কপি। ঠিক একই রকম nth মিটিং অফ রিস্ক ম্যানেজমেন্ট কমিটি, nth মিটিং অফ দ্য অ্যানুয়াল জেনারেল মিটিং, হ্যাঁ 100 nth অ্যানুয়াল জেনারেল মিটিং আপনি করতে পারেন, মিটিং এর মিনিটস আসতে পারে, যে কোনো পরিমাণে আসুক আপনারা এভাবে আপনারা এগুলা উল্লেখ করবেন। ঠিক আছে, মিনিট সম্পর্কে কোনো কোশ্চেন আছে? মিনিট সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে? আপনার এখানে যে পয়েন্ট আছে এই পয়েন্টগুলো আপনার দরকার নাই। ঠিক আছে, এই পয়েন্টগুলো আপনার শেখার দরকার নাই, বোঝারও দরকার নাই। স্যার শিখবেন। ঠিক আছে, স্যার এক্স অফিসিও মেম্বারটা কি বোঝায়? এক্স অফিসিয়াল মেম্বার বলতে উনি হচ্ছে অফিসিয়াল পারসন হিসেবে সে মেম্বার থাকবে। ঠিক আছে, তার ভোটিং রাইট থাকে না, তার ভোটিং রাইট থাকে না। এটা হচ্ছে এক্স অফিসিয়াল মেম্বার। আমরা বলছি যে আগেই আমরা বলছি ডিরেক্টর 2 প্রকার, একটা এক্সিকিউটিভ ডিরেক্টর, নন এক্সিকিউটিভ ডিরেক্টর। ঠিক আছে, ইনি হচ্ছেন এক্স অফিসিয়াল হচ্ছে এক্সিকিউটিভ ডিরেক্টর, এক্সিকিউটিভ অফিসিয়াল ডিরেক্টর বা মেম্বার আছে যেটা আমরা বলছি। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ
বলেন স্যার এখানে যে ইস্যুগুলা লিখছেন স্যার, এই ইস্যুগুলা কি? ইস্যুগুলো আপনি যে ইস্যু থাকলে সেই ইস্যু বলবেন, এগুলা বলেও দেখবেন না। আমি আসলে সরাসরি ওখান থেকে স্ক্যান করে নিয়ে আসছি, তো বলে দেখবেন না, এই ইস্যু আপনার দরকার নাই। ইস্যু হচ্ছে আপনার একটা এজেন্ডার ভিতরে কি কি ইস্যু থাকতে পারে, 2-3টা ইস্যু থাকতে পারে, একটা ইস্যু থাকতে পারে, ঠিক আছে? জি, এটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট রিপোর্টের স্টাইল, এটা আর কি। রিস্ক ম্যানেজমেন্ট রিপোর্টে এই ইস্যুগুলো থাকে। আচ্ছা বুঝতে পারছি, হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে স্যার হ্যাঁ বলেন। এই আপনি যে প্রতিষ্ঠানের নাম লিখেননি বা এই কততম ওটাতে এন দিয়ে টিএচ দিয়েছেন, আমরা যদি এই নাম টামগুলা লিখে দিই তাহলে কি কোনো সমস্যা হবে স্যার? সমস্যা হবে বলতে, আপনাকে যদি কোশ্চেনে লিখে দেয় যে কে ফোন দিয়েছিল? নাম লিখেছিলাম, এই খাতা দেখে আপনাকে, তো আপনি যাকে যে কেউ আপনার আইডেন্টিফাই করতে পারে, আপনার 2 নম্বরে করার সম্ভাবনা। এই জন্য যে কোনো কিছুতে আপনার আসলে এক্স ওয়াই জেড মানে প্রতীকী চিহ্ন ইউজ করতে হবে, যদি স্পেসিফিক কোম্পানির নাম কোশ্চেনে লিখে না দেয়। ঠিক আছে, লেখলেও খুব সমস্যা নাই। হ্যাঁ, এটা তো আসলে যিনি খাতা দেখবেন উনি দেখবেন আপনি লেখছেন কি লেখছেন না। স্যার হ্যাঁ, একটা কোশ্চেন ছিল স্যার। বলেন স্যার, এই যে মাইনসে স্যার লাস্টে কার সাইন হবে স্যার, এমন কোন নিয়ম আছে স্যার? যেমন এখানে স্যার দেয়া আছে যে সেক্রেটারি আর চেয়ারম্যান স্যার, মানে সবসময় কি স্যার এমনই হবে সাইন? নরমালি হচ্ছে চেয়ারম্যান তো সাইন করবেই, আর কোম্পানি যেহেতু সেক্রেটারি, সবকিছুতেই সেক্রেটারি, এগুলা আসলে চেয়ারম্যান এই কিছুর ওভারলোক বা সবকিছু করার সুযোগ থাকে না। সেই ক্ষেত্রে সেক্রেটারি সবকিছুতেই সেক্রেটারি, চেয়ারম্যান সাইন করলে সেক্রেটারি সাইন করতে হবে নরমালি। সেক্রেটারি কি স্যার এখানে? হ্যাঁ স্যার, ওই সেক্রেটারি কি স্যার এখানে যে বিসিএস স্যার যে সে বোর্ড না নেক্সট অফিস মেম্বার না, সেক্রেটারি কোম্পানি সেক্রেটারি থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে একটা কোম্পানি আইন অনুযায়ী আছে যে এখানে যত কোম্পানি আপনার বোর্ডের যত ইয়ে থাকবে, কমিটি থাকবে, সেখানে সেক্রেটারি উইল বি সেক্রেটারি অফ দা বোর্ড কমিটি। থ্যাংক ইউ স্যার, বুঝতে পারছি স্যার। থ্যাংক ইউ হ্যাঁ স্যার, আমার সরি, ওই যে কানেকশনটা চলে গিয়েছিল স্যার, ওই যে নাম লেখার যে ব্যাপারটা বলেছিলাম স্যার, আরেকবার একটু বলবেন? নাম লেখার ক্ষেত্রে নাম না লেখাই উত্তম। আচ্ছা, যদি কারণ এবং প্রফেশনাল কোশ্চেন গুলো সাধারণত এরকম, যিনি কোশ্চেন করেন উনি নাম লিখে দিবেন। সাপোজ রিমুভ কোম্পানি রিমুভ করতেছেন, আপনি এই ক্ষেত্রে আপনি এটা করবেন। প্রফেশনাল কোশ্চেন টাইপগুলো এইভাবেই হওয়ার কথা। আচ্ছা স্যার, আমরা কি তাহলে যে এজেন্ডা পর্যন্তই লিখবো? না, এজেন্ডা তো লিখবেন। এজেন্ডা লিখে ইস্যু আপনার যদি কোনো ইস্যু থাকে, তাহলে আপনাকে যদি কোশ্চেনে বলে দেয় যে আপনি কেস স্টাডি দেয়, সেখানে বলবে যে এই ইস্যুতে আপনি একটা কি করবেন, একটা মিনিটস লেখেন, সেই ক্ষেত্রে আপনি ইস্যুটা লিখবেন। যেতে পারছি? আপনাকে তো মিনিটস লেখার আগে কিছু বলবে, কিসের মিনিটস লিখতেছেন, অথবা আপনি এরকম ইস্যু লিখে ডট ডট দিয়ে দেন, যেটা বলবে ওইটাই ওটা লিখবেন। হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা স্যার ওইটা যা লেখা আছে তাই লিখবো নাকি আবার সামারাইজ করে লিখতে হবে? ওইটাই আর কি, ইস্যুটা সামারাইজ, ইস্যুটা লিখবেন। হ্যাঁ, ইস্যুটা লিখবেন। ইস্যু লিখে এখানে দেখেন, ইস্যু তো লিখবেন। ইস্যু লিখছি আমি, কি লিখছি এখানে, লিকুইডিটি রিস্ক। ইস্যু হচ্ছে লিকুইডিটি রিস্ক। তাহলে আপনি লিকুইডিটি রিস্ক গুলা কি কি দেখছেন ওইগুলা সামারাইজ করছি এখানে তো আপনি লিখবেন এরপরে। হ্যাঁ, সরি, ওই মিনিটস এবং রেজুলেশনের ডিফারেন্সটা একটু বলবেন, আমি ধরতে পারিনি। একটু বলেন তো, মিনিটস আর রেজুলেশন রিপোর্টের মধ্যে পার্থক্য আমরা কি বলছি? মিনিটসটা হচ্ছে স্যার একটা মিটিং এ যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয় সেটার সারসংক্ষেপ, এবং সেটা ক্রোনোলজিক্যালি কোনটার পরে কোনটা হয়েছে ওই কথাগুলা মিনিটসে উল্লেখ করে। ঠিক আছে, প্রথমে ফার্স্ট স্টেপ বাই স্টেপ করা হয়। আর রেজুলেশনে কি করা হয়, রেজুলেশনে কোন একটা সিদ্ধান্ত যদি বাস্তবায়ন হয় তাহলে ওই সিদ্ধান্ত নিয়ে লেখা হয়। এবং রেজুলেশনটা ওই পারপাসেই মিটিংটা কল করা হয়। রেজুলেশনের স্পেসিফিক পারপাসে আপনার মিটিংটা কল করা হয়, এটা হচ্ছে রেজুলেশন। জি স্যার, ঠিক আছে, ওইটা আলোচ্য সূচিতে থাকে যে এইটাই শুধুমাত্র আলোচনা করা হয়।
ওকে, থ্যাংক ইউ। আশা করি বুঝতে পারছেন। নেক্সট আমরা দেখতেছি নোটিশ। আপনি যখন কোনো আপনি মিটিং করবেন, যায় যত কিছু করেন সবকিছুর ক্ষেত্রে কি লাগবে? এজিএম বলেন, যে কোনো বোর্ড মিটিং বলেন, হ্যাঁ, আপনার কোম্পানি নিজেদের মিটিং বলেন, আপনার যারা এক্সিকিউটিভ মিটিং বলেন, কোম্পানির ক্ষেত্রে অনেকগুলো কমিটি থাকে, সেই যে কোনো কমিটি মিটিং করতে হলে আগে কি করতে হবে? আপনার নোটিশ দিতে হবে। নোটিশের ফরম্যাটটা এটা এরকম একটা, আমি একটা নোটিশ দিলাম, হ্যাঁ, রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন থেকে একটা নোটিশ দিলাম, হ্যাঁ, নোটিশটি অল মেম্বার্স অফ দ্য এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটি, হ্যাঁ, এই কথাগুলো আমরা এখানে একটা নোটিশ দিলাম। তাহলে এই যে নোটিশের ফরম্যাটটা হলো এই স্টাইলে। এখানে আপনার কয়টার সময় মিটিং হবে যে কথাগুলো এখানে লিখছি। স্পেসিফিক আমার ব্যাংকের কথাও লিখে ফেলছি, অ্যাকচুয়ালি ব্যাংক অফ বাংলাদেশ যেটা আমার নিজের একটা নোটিশ আমি দিয়ে দিলাম। টু কনফার্ম দ্য মিনিটস অফ দ্য N-1 মিটিং অফ দ্য ERLC, এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটির একটা প্রথমেই এই যে নোটিশ একটু আগে আমরা মিনিটসে যেরকম লিখছি যে প্রথমে মিনিটসটা কনফার্ম করতে হবে, নোটিশে সেই কথাটা উল্লেখ করতে হয়, কারণ নোটিশের উপর ভিত্তি করে আমি মিনিটসটা করছি। কনফার্ম দ্য মিনিটস অফ দ্য কম্প্রিহেনসিভ রিস্ক ম্যানেজমেন্ট রিপোর্ট আমরা করলাম, রিভিউ অফ দ্য স্ট্রেস টেস্টিং রিপোর্ট করলাম, আদার্স করলাম। এই ছিল আমার নোটিশ। এই নোটিশে আমরা তাহলে পার্ট থাকে কি, আপনার রেফারেন্স থাকে, আপনার কাদেরকে নোটিশ দিচ্ছেন, তার কারা কারা পাচ্ছে, এটা উপরে লিখতে পারেন, আবার কপিস টু ও যাইতে পারে, যেগুলো ভাবে হচ্ছে অল মেম্বার্স। নোটিশ সাবজেক্টটা দিলাম, এখানে কি কি পয়েন্টগুলো দিলাম, এই হলো আমাদের নোটিশ। এবং যে চেয়ারম্যান কমিটির যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যান এখানে সাইন করবে এবং কপিস টু কাদেরকে দিলাম, এই হলো নোটিশ। ঠিক আছে, নোটিশে কারো কোনো কথা আছে? তাহলে অর্গানাইজেশনের যে কোনো সিস্টেম হচ্ছে প্রথম নোটিশ দিতে হবে, তারপরে আপনার মিটিং করবেন, তারপরে মিনিটস করবেন, তারপরে মিনিটস করবেন, অথবা যদি রেজুলেশন করতে হয় তাহলে স্পেশাল রেজুলেশন, অথবা অর্ডিনারি রেজুলেশন, এক্সট্রা অর্ডিনারি রেজুলেশন, যে কোনো রেজুলেশন আসবে সেই রেজুলেশন দিয়ে দিবেন। এই নোটিশ আমি দিচ্ছি হচ্ছে একটা এক্সিকিউটিভ কোম্পানির এক্সিকিউটিভদের একটা নোটিশের একটা ফরম্যাট দিলাম। এখানে আপনার নোটিশ হতে পারে কি, এজিএম এর নোটিশ আপনার পরীক্ষা চাইতে পারে, অ্যানুয়াল জেনারেল মিটিং এর একটা নোটিশ দেয়, সেক্ষেত্রে অ্যানুয়াল জেনারেল মিটিং এর নোটিশটার ফরম্যাটটা অনেকটাই এই সেম। আপনি তারপর ওই নোটিশটা আমরা দেখবো। আমি বলছি আপনাদেরকে, কারণ কোশ্চেন আছে, আমি আপনাদের বলছি একটা লিস্টেড কোম্পানির একটা কি করবেন, অ্যানুয়াল রিপোর্ট, বলে অ্যানুয়াল রিপোর্ট। ও অ্যানুয়াল রিপোর্টটা দেখবেন, আপনি সব পাবেন ওখানে, এজিএম এর কি নোটিশ হবে, এজিএম এর রেজুলেশন কি, এখানে মিনিটস কি, এগুলো সব পাবেন। তার পরবর্তীতে আমরা বলছি যে এরকম মেমো কাকে বলি, মেমো কোম্পানির যখন অনেক সময় মেমো তৈরি করতে হয়, ঠিক আছে, এই মেমোর ফরম্যাটটা হচ্ছে এরকম। অবশ্য আপনাদের আসে না। এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা। আমরা আপনাদেরকে আমি এটা দিতে চাইছিলাম, কিন্তু অনেক বড় ফাইল হওয়াতে আপনাদের এখানে যায় না। এরকম আমার এখানে মনে করেন যে আমার একটা স্যার আপনার লেকচার শিট গুলো পাই না, একটু কি এখানে চ্যাট বক্সে বা মেইলে দেওয়ার কোনো সুযোগ আছে স্যার? গ্রুপে আছে, আপনাদের গ্রুপে আছে স্যার, আমি গ্রুপেও অ্যাড নাই, তো মধ্যে একটু অ্যাড হয়ে যান কারো কাছে, আপনি কারো কাছ থেকে নাম্বারটা নিয়ে নেন, অ্যাড হয়ে যান। কেউ একজন কি চ্যাট বক্সে একটু গ্রুপের ইয়াটা দিবেন, লিংকটা? এই যে দেখেন, আমি এখানে এরকম একটা ব্যাংকের অ্যানুয়াল রিপোর্টটা নিয়ে আসছি। রিপোর্টটা মার্কেন্টাইল ব্যাংকের। এখানে আপনি সবগুলা জিনিস আপনি পাবেন। হ্যাঁ, যেটা একটা ব্যাংকের অ্যানুয়াল রিপোর্ট কেমন থাকে, এরকম বিভিন্ন কিছু তার হাইলাইট করবে। হ্যাঁ, তার পরবর্তীতে এরকম পেজ করলো, হ্যাঁ, অ্যানুয়াল রিপোর্ট সাবমিট করলো। এই যে পরে দেখেন নোটিশ, অ্যানুয়াল রিপোর্টের নোটিশ কিরকম। হ্যাঁ, আপনি নোটিশ, আমি একটা ফরম্যাট দেখাচ্ছি, এখানেও একটা ফরম্যাট আছে, আপনি এটাও দেখতে পারেন। অ্যানুয়াল জেনারেল মিটিং, এই যে এজেন্ডা গুলো কি কি, এজেন্ডা গুলো এইরকম। হ্যাঁ, এই যে অ্যানুয়াল জেনারেল মিটিং এর ক্ষেত্রে সবসময় আপনি সাইন করবে কি, কোম্পানি সেক্রেটারি, চেয়ারম্যান করার কথা। আসলে চেয়ারম্যান এত কিছুতে কাজ করার সময় নেই, এই জন্য যে কোনো মিটিং এর ইয়েতে আপনার যখন নোটিশে কি করবে, বাই অর্ডার অফ দ্য বোর্ড, বোর্ডের অর্ডারে সেক্রেটারি কি করতে পারবে, কোম্পানি সেক্রেটারি যে কোনো বোর্ডের যে কোনো ডিসিশনে সে সাইন করতে পারে।
দেখছেন এখানে নোটগুলো কি, কারণ যারা মিটিং যে সেখানে অনেকগুলো পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো আছে। ঠিক আছে, আপনারা এইগুলো দেখবেন, এখানে অনেক কিছু আছে, আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখবেন, রিপোর্ট কি করে, হাইলাইট কিভাবে করে, হ্যাঁ এরকম করে। আমি শুধু আপনার মার্কেটার দেখতে হবে এরকম না, আপনি যে কোনো কোম্পানি দেখতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমাদের যে কেস স্টাডি গুলো আসে এগুলো আমরা কিভাবে লিখতে পারি স্যার? তাইবুল ইসলাম ভাই যিনি গ্রুপে অ্যাড হতে চেয়েছিলেন, আপনি যে গ্রুপের লিংক দেওয়া আছে ওখানে অ্যানাউন্সমেন্ট ট্যাবে গেলে একটা গুগল ড্রাইভের লিংক পাবেন, সেখানে স্যারের কোর্সের সবগুলো ম্যাটেরিয়াল আপলোড করা আছে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তবে অবশ্যই জয়েন করার সময় দুটো প্রশ্নের উত্তর দিয়ে নেবেন, আপনার রেজিস্ট্রেশন নাম্বার আর লেভেল। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। এখন কি বলতেছিলেন বলেন, সেজন্য কি কোশ্চেন করতেছিলেন? হ্যাঁ জি স্যার, আমি স্যার বলতেছিলাম যে কেস স্টাডি গুলো যে আমাদের আসে সেগুলো আমরা কোনো রুলস আছে লেখার, যে কিভাবে কোন রুলসে লিখতে হয়? না, কেস স্টাডি আপনি কিভাবে লিখবেন? কেস স্টাডি তো আমরা আসলে প্রতি ক্লাসে কিন্তু আমি পয়েন্ট টু পয়েন্টের সাথে আমি বলতেছি, এটাই এইভাবে যখন আসবে সেটাই কেস স্টাডি। এখন আপনি কিভাবে লিখবেন এটা স্পেসিফিক রুলস তো নাই, তবে হ্যাঁ আপনি প্রফেশনালিজম যদি বিল্ড আপ করতে চান, আপনি প্রফেশনাল ওয়েতে লেখাটাই হচ্ছে যুক্তিযুক্ত। যদি না পারেন আপনি যে কোনো ওয়েতে আপনি কোনো রকম ওই পয়েন্টটার যেটা ডিসিশনটা চাচ্ছে সেই ডিসিশনটা আপনি দিয়ে দেবেন। আর যদি পারেন, যেমন আপনাকে বলা হচ্ছে অ্যাজ এ কোম্পানি সেক্রেটারি, হ্যাঁ হোয়াট উইল বি ইউর ওপিনিয়ন, আপনার ওপিনিয়নটা কি? তাহলে আপনার বোর্ড অফ ডিরেক্টর আপনাকে যদি কোনো কিছু জানতে চায় তাহলে টু দ্য বোর্ড অফ ডিরেক্টর, ঠিক আছে? হ্যাঁ, তাহলে ফর্ম আপনার নাম কি কি ওপিনিয়ন অ্যাবাউট এইগুলো আপনি পয়েন্ট আকারে দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে আপনার প্রফেশনালিজম বিল্ড আপের মাধ্যমে আপনি কোশ্চেন আনসার করেন। ঠিক আছে, আপনি মনে করেন যে আপনি ওই অর্গানাইজেশনে কাজ করতেছেন, এটা হচ্ছে স্টাডি মূল সিস্টেম, যদি আপনি পারেন। স্যার এই ডিসিশন গুলাই না বুঝতে পারি না যে আসলে আমি কি অ্যানসার কেন পারবেন না? আমি রিটেনসমেন্টের ক্ষেত্রে সময় আমি এরকম বলছি কেস স্টাডি, রিটেনসমেন্ট আপনি কি করবেন কি করবেন না। হ্যাঁ, আপনারা আসলে ওরা ঝগড়া করতেছে, আসলে কি রিটেনসমেন্টে কি এই ক্ষেত্রে মানে আপনার বোর্ড অফ মানে কোম্পানির মালিক চেয়ারম্যান খুব আপনার কনফিউজ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি কি মতামত, আপনি মতামতটা দিতে পারবেন না? আপনি যেহেতু রুলস জানেন যে এই রুলস অনুযায়ী তাদেরকে কি করতে হবে, নিয়োগ দিতে হবে, এটা হচ্ছে আপনার মতামত। আচ্ছা, আচ্ছা এটা কি কোনো মানে ডু ইউ এগ্রি ইয়েস আই এম এগ্রি, তো এতটুকু দিলেও কি হয় নাকি? এতটুকু দেওয়ার পর আপনি জাস্টিফিকেশন দিতে হবে। নরমালি তো আপনি শুধু এগ্রি হলেই হয় না, জাস্টিফিকেশন তো অবশ্যই দিতে হবে। এগ্রি অর ডিসএগ্রি যেটাই বলেন না কেন, হ্যাঁ ফেভারিং ইউর জাস্টিফিকেশন, আপনার জাস্টিফিকেশন তো দিবেন কেন এগ্রি হচ্ছে। ওইটা কি 2-3 লাইন দিলেই হবে? এমনি তো কোনো সেটা ইজ ডিপেন্ডস আপন ইউর মার্কস, আপনার মার্কসের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, মার্ক বেশি থাকলে আমাকে বেশি থাকলে এটা রিলেটেড, যদি আপনি বেশি জিনিস জানেন তাহলে বেশি জিনিস লিখবেন, কিন্তু তারপর খেয়াল রাখবেন আপনি অনেক কোশ্চেনে আপনি সংক্ষিপ্ত করে, আবার অনেক কোশ্চেনে ব্রড আনসারও করতে হয় কম মার্কসের জন্য। আপনি টোটালি যেন আপনি 100% মার্কস পরীক্ষায় আপনি আনসার করতে পারেন, সেভাবেই আনসার করতে হবে। হ্যাঁ বলেন, অন্য কারো কোশ্চেন আছে বলেন। আমাদের সময় প্রায় শেষ। স্যার পুরনো কিছু সমস্যা একসাথে করে কি আপনাকে একদিন কিছু দেখানো যাবে স্যার? আমি অবশ্য আজকে আমি আলাপ করছি আপনাদের ইনস্টিটিউশনে, আসলে ওনারা খুব ইয়ে না আর কি, কি বলে মানে খুব বেশি ইচ্ছুক না আর কি। তারপরে বলছে স্যার আপনি যদি খুব বলেন তাহলে হয়তো আমরা একটা আপনাকে একটা লিঙ্ক দিই, ঠিক আছে? তাহলে হয়তো আমরা একটা ক্লাস ইচ্ছা করলে হয়তো আমরা নিতে পারবো। অ্যাটলিস্ট স্যার আমরা কি আর একটা ক্লাস পাবো না, দুইটা? স্যার ইমিডিয়েটলি সেটা না দিয়ে স্যার হয়তো সপ্তাহখানেক পরে দিলে হ্যাঁ সপ্তাহখানেক পরে আমরা সমস্যাটা ঠিক আছে, আমরা সপ্তাহখানেক অথবা 15 দিন পরে আমরা নিতে পারি। কিন্তু সমস্যা হচ্ছে আপনাদেরকে অনেকে অথবা মেইল করলে ওই মেইলে আপনাদের রেসপন্স পাওয়া যায় কিনা, ওনারা তো মেইল করবে, রেসপন্স পায় কিনা এটা কথা। স্যার আমাদের যাদের প্রয়োজন তারা নিজে থেকেই খুঁজে নিবে। হ্যাঁ অসুবিধা নেই।
জি স্যার যোগাযোগ করেন, সমস্যা না। আমরা মানে এই নেক্সট আরেকটা ক্লাস তো আমার শিডিউল ক্লাস, 30 ক্লাস তো শিডিউল, এরপরে ওনারা দিতে চায় না আর কি। তো ওই ক্লাসটা আমরা তাদের কাছ থেকে দিতে পরে নিতে হবে। এর ভিতরে আমি চেষ্টা করতেছি সবগুলো আমার এই 30 ক্লাস ভিতরে রিভিউ করার জন্য। পরবর্তীতে যা সাক্ষাৎ হয় কি হয় না এটার আশা আমি রাখবো না। হ্যাঁ জি দিহেন ভাই, আর কার কোনো কোশ্চেন আছে? জি ইউসুফ ভাই। জি আচ্ছা, ওই যে স্যার আমাদের নেক্সট ক্লাসে কেস স্টাডি গুলা নিয়ে যদি একটু আলোচনা করে বা আপনি যদি 2-3টা কেস একটু সলভ করে দিতেন যে কিভাবে হয় বা সময় পাবো না তো। নেক্সট ক্লাসে তো আমি ওই সবগুলো পয়েন্ট যখন আপনি রিভিউ করবেন অটোমেটিক্যালি আপনি সময় চলে যাবে সবগুলোর সাথে। কেন কেস স্টাডি তো আপনার এই মুহূর্তে কেস স্টাডি সলভ করার কোনো কথা না। সলভ তো আমরা করে ফেলছি, কারণ হলো আপনি স্পেসিফিক যে এই কেস স্টাডি গুলো পরীক্ষা আসবে এরকম না। আপনি দেখবেন শত শত কেস করবেন, কেসে আসবে না। আপনি টু দা পয়েন্ট, যেমন এখন একটা বললাম, এইজন্যই স্যার প্রবলেমটা এটাও একটা কেস যে আপনাকে বলছে, আপনাকে বলবে যে একটা এরকম একটা কোম্পানিতে অ্যানুয়াল জেনারেল মিটিং কল করবে, সেই ক্ষেত্রে আপনি একটা কি করেন, রাইটে নোটিশ অ্যাবাউট দা অ্যানুয়াল জেনারেল মিটিং অন বিহাফ অফ দ্য বোর্ড অ্যাজ এ সেক্রেটারি, কোম্পানি সেক্রেটারি। তাহলে আপনি একটা অ্যানুয়াল, এটাই একটা কেস স্টাডি। ঠিক আছে? জি হ্যাঁ, প্রতিটা পয়েন্টে আপনার কেস স্টাডি, আপনি যা পড়ছেন সবই কেস স্টাডি। ওকে, হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন আছে বলেন। স্যার একটা কোশ্চেন ছিল স্যার পড়ালেখার বাইরে। বলেন, আপনি যদি পড়ালেখার সময় যেহেতু শেষ হচ্ছে বাইরেও করতে পারেন, সমস্যা নেই, করেন। স্যার আমার এক বন্ধু স্যার অপারেশন লেভেলে পড়ালেখা করে, ও বর্তমানে স্যার চাকরি খুঁজছে। তো স্যার ওর এক ভাইয়ের এখানে গেছিল, উনি আবার সিসি কমপ্লিট করা, চাকরির জন্য গেছে। তো উনি ওই সিএমএ তেমন ভাবে ভ্যালু করে না। উনি বলছে যে সিএমএ তেমন নাকি ভ্যালুয়েবল না চাকরির বাজারে। স্যার আমরা তো হয়তো বা অনেকে, আমিও তেমন বুঝি না, নতুন পড়তে এসেছি বিজনেস লেভেলে। তো স্যার আমি বলতে চাচ্ছিলাম সিএমএ কমপ্লিট করার পরে চাকরি বাজারে কেমন আমাদের গুরুত্বটা বেশি, অগ্রাধিকার পাবো কি পাবো না, কেমন কি? আসলে ওইটা যেটা বলছেন যে এটাও কিন্তু একটা কেস স্টাডি। উনি সিএ যেহেতু সিসি করছে, উনি তো সিসি কেই বেশি প্রাধান্য দেবে, এটাই স্বাভাবিক কথা। ঠিক আছে? আপনি যখন সিএম এর কাছে যাবেন, সিএমএ আপনাকে সিএমএ কে বেশি প্রাধান্য দিবে। দিস ইজ দা বাই নেচার, বাই বর্ন অফ হিউম্যান নেচার, মানুষের বৈশিষ্ট্যটা তাই। ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে, আপনি চাকরি বাজার কেমন হবে, কিভাবে হবে, এটা আসলে অ্যাকচুয়ালি জাজমেন্ট করা কঠিন। ঠিক আছে? তবে হ্যাঁ, বাংলাদেশের পার্সপেক্টিভ এখনো সিএ তারা আমাদের থেকে ভালো, মানে আগায় আছে। চাকরি না, মানে বিভিন্ন ক্ষেত্রে তারা অনেক ক্ষেত্রে আগায় আছে। সেই জন্য যে আমরা পিছিয়ে আছি তা না, আমরা আমাদের পজিশনে যারা আছে ভালো করছে, তারাও অনেক ভালো পজিশনে আছে। ঠিক আছে? এখানে শুধুমাত্র এইগুলা নিয়ে সিএ ভালো করবে, ওইটা আপনার যদি সুযোগ থাকে আপনি সিএ করেন, সমস্যা নেই, আপনি সিএ করেন, সিএমও করেন। যার যার সুযোগ এবং যার যার ইচ্ছার উপর ডিপেন্ড করবে। আমি বেসিক্যালি আমি শুরু থেকে আমি সিএর বিরুদ্ধে, কারণ সিএর যে প্রফেশন, তাদের যে বাই নেচার, ওই প্রফেশনের মূল, আপনি যদি বর্তমান যুগের সাথে আপনি যখন তাল মিলিয়ে করতে যাবেন, আপনি সম্পূর্ণরূপেই আপনার যে মানে খারাপ হইতে আপনি কাজগুলো করতে হয়, নতুবা আপনার কোনো বেনিফিট নেই। সুতরাং আপনি আমার কাছে ব্যক্তিগতভাবে আমি সিএমকে ভালো। মানে বাংলাদেশের ডিমান্ডের ক্ষেত্রে স্যার সিএ করে অনেকে বেকার আছে স্যার, এটার রেকর্ড আছে। সেই জন্য আমি এগুলা নিয়ে তর্ক বিতর্ক করা ভালো না, এগুলা নিয়ে তর্ক বিতর্ক করবো না কখনো।
জি স্যার, কিন্তু আমাদের সিএমএ কয়েক আর আপনার সময় শেষ হয়ে গেছে স্যার। ঠিক আছে তাহলে তো আপনাকে খুঁজে পাই না আমি দিছিলাম। স্যার আমি আমাদের কি অন্য কাজে ছিলাম স্যার। হ্যাঁ অন্য কাজে ছিলাম স্যার। আচ্ছা, এই আমাদের কি বুধবারে ক্লাস হবে নাকি? বিজয় দিবস এই সোমবার না বুধবার? হ্যাঁ বুধবার আসলে বন্ধ স্যার। ওকে ঠিক আছে, নেক্সট আমরা শনিবারে দেখা হবে। জি স্যার। ওকে তাহলে 1 মিনিট পরে বন্ধ করে দিন আপনি। আচ্ছা ঠিক আছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। ইনশাল্লাহ আমাদের শনিবারে নেক্সট স্যাটারডেতে আমরা দেখা হবে। আপনারা একটু চেষ্টা করবেন যে যদিও 5টাতে ক্লাস করা আপনাদের অনেকেরই কঠিন হয়ে যায়, আপনারা সবাই অ্যাটেন্ড করার চেষ্টা করবেন, আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।